Yes, চলেন শুরু করি। বিসমিল্লাহ। তো আমরা হচ্ছে গিয়ে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট দুটো নিয়ে কথা বলতে, ডিস্টেন্সকে আমরা বলেছি একটা স্কেলার কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্টকে বলেছি আমরা একটা ভেক্টর কোয়ান্টিটি। সো ডিস্টেন্স থেকেই যদি আমরা মনে করেন শুরু করি, ডিস্টেন্স আমরা আসলে কাকে বলছি? কোনো একটা অবজেক্ট ইন মোশন যদি একটা সার্টেন পাথ ক্রস করে, অবজেক্ট ইন মোশন অবশ্যই একটা সার্টেন পাথ ক্রস করবে, তাই না? কিন্তু সেই পাথটা যে সবসময় স্ট্রেইট হবে এরকম কোনো নেসেসিটি বলা নাই। সো লেটস অ্যাজিউম যে আমরা যে পার্টিকেলকে নিয়ে কথা বলছি তার জন্য টি ইজ ইকুয়াল টু জিরো, যে মোমেন্টটা সেটা হচ্ছে এ পয়েন্টে। এ পয়েন্ট থেকে একটা পার্টিকেল জার্নি স্টার্ট, ঠিক আছে? সো জার্নি স্টার্ট করে আমরা দেখলাম কিছুক্ষণ সোজা পথে গেল, দেন সে এরকম একটা কার্ভ পাথে এসে ফাইনালি বি পয়েন্টে আসলো, এবং যখন বি পয়েন্টে আসলো আমরা আমাদের অবজারভেশনটাকে শেষ করে ফেললাম। যে এরপরে কি হয়েছে আমরা জানি না। আমি বলছি না যে বি পয়েন্টে সব অবজেক্ট থেমে গেছে, আমি বলছি বি পয়েন্ট পর্যন্তই আমাদের কাছে অবজারভেশনের ডেটা আছে, ঠিক আছে? আচ্ছা, যদি তাই হয় তাহলে এই পুরো সিনারিওতে আমাদের জন্য টোটাল লেন্থ অফ পাথ কত হবে যদি আমরা জিজ্ঞেস করি? টোটাল লেন্থ অফ পাথ হবে, তাহলে আমরা এই পুরো অংশটুকুকে দুইটা, মানে পুরো যে পাথটা এটাকে দুইটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে এ থেকে সি পর্যন্ত একটা স্ট্রেইট পাথ, আর একটা হচ্ছে সি থেকে বি পর্যন্ত কার্ভ পাথ। তাহলে আমরা বলবো টোটাল লেন্থ অফ পাথ ইকুয়ালস টু হচ্ছে এসি, যেটা স্ট্রেইট পাথ, প্লাস সিবি, দ্য কার্ভ পাথ। আমি এখানে কোনো পয়েন্ট চিন্তা করছি না, রাদার অবজেক্টটা অ্যাকচুয়ালি যেই পাথ ফলো করছে সেই পাথের লেন্থটা নিয়ে কনসিডারেশন আনছি, ঠিক আছে? এখন হতে পারে যে আমরা আরেকটা অবজেক্টকে অবজার্ভ করব, ফর এক্সাম্পল সেই অবজেক্টটা আমার এরকম একটা সার্কুলার পাথে মুভ করবে, কথার কথা। সো টি ইকুয়ালস টু জিরোতে আমার অবজেক্টটা মনে করেন এ পয়েন্টে ছিল, এবং পুরো ঘটনা শেষ করে আবার অবজেক্টটা এ পয়েন্টে আসছে। ইটস লাইক এরকম একটা ক্লোজ লুপে সে ট্রাভেল করছে, ঠিক আছে? যদি ঘটনাটা এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য আলটিমেটলি কিছু বলবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই পজিশনের জন্য যদি আমরা ডিস্টেন্স চিন্তা করি, আমাকে চিন্তা করতে হবে কি লেন্থ অফ পাথ। এখন একটা সার্কুলার পাথে যদি কেউ মুভ করে আসে তাহলে লেন্থ অফ পাথ ইকুয়ালস টু কি আমরা সার্কামফিয়ারেন্স অফ দ্যাট সার্কেল বলবো না? সার্কামফিয়ারেন্স বানান জানি কি? সার্কাম, ঠিক আছে। এফই, আর ই এন সি, circumference. Okay, so length of path equals to circumference of this circle, which is equals to 2 pi r, given that আমরা জানি এই সার্কেলের রেডিয়াস হচ্ছে আর, তাই না? সো দুই ক্ষেত্রেই এই লেন্থ অফ পাথটাই হচ্ছে আমাদের জন্য ডিস্টেন্স অফ দি অবজেক্ট ইন মোশন, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। অ্যান্ড সিন্স এখানে আমরা ডিরেকশনালিটি নিয়ে কোনো কোয়েশ্চেন তুলি না, লাইক সে কি ডান দিকে গেছে না বাম দিকে গেছে, ইস্টে গেছে না ওয়েস্টে গেছে, এরকম কোনো কনসিডারেশন নাই। মোর ইম্পর্টেন্টলি আমরা যখন এসি প্লাস সিবি করতেছি, দিস ইজ অ্যান অ্যালজেব্রিক সামেশন, এখানে আমরা ডিরেকশনটাকে ইম্পর্টেন্ট না। একটু দাঁড়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি জি। জি জি, ভাইয়ার কাছে আমরা দেখাতে আসবো। জি। আমাদেরকে বলেছিল যে ভাইয়া 5টা থেকে আসবেন, আমাদের সিরিয়াল বোধহয় 8 নাম্বার দিয়েছে। জি। ওকে, আমার ওয়াইফ ওখানে 5টা সাড়ে 5টার মধ্যে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। জি বলেন, জি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এটা একটা অ্যালজেব্রিক সামেশন, যেহেতু আমরা এখানে ডিরেকশন কনসিডার করছি না, জিওমেট্রিক্যাল শেপকে কনসিডারেশন আনছি না, কোন প্যাটার্নে গেছে, কোন শেপ ফলো করছে, সেটা আমাদের এখানে কোনো কনসিডারেশন নাই। সো দিস ইজ আ স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? সো ডিস্টেন্স যদি স্কেলার কোয়ান্টিটি হয়, যেহেতু কাছেই হোক তার সাথে কিন্তু আবার ইউনিটের কোনো সম্পর্ক নাই। সো ডিস্টেন্স আমরা জানি, এবং ডিস্টেন্সের জন্য যদি আমরা ডিমেনশনের কথা জিজ্ঞেস করি, ইটস জাস্ট এল, কারণ লেন্থ, দেখো ডিস্টেন্স বলতে আমরা কি বুঝছি? লেন্থ বুঝতেছি। সো দিস ইজ বাই এল, ঠিক আছে? কনফিউশন আছে? ভেরি গুড। আচ্ছা, তোমার সাথে আরো অনেকে ছিল, ফিলমুন, তারপর প্রিয়ন্তি, ওরা কোথায়? পাশ থেকে আসতেছে। আচ্ছা, ঠিক আছে, নো ওয়ারিজ। সো এর পাশে নিয়ে ভাবছি, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ফার্স্টে আমি একটু বলতে চাই যে ডিসপ্লেসমেন্টে আমরা আসলে কেন ডিরেকশনটাকে কনসিডারেশনে আনি। নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ আছে। আমরা শুধু লেন্থকে কনসিডারেশনে আনছি, তাই না?
ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্টেই আমাদের মেইন প্রিন্সিপাল, এর আগে পরে আসলে কোনো কিছু আমরা চিন্তা করি না। একটা অবজেক্ট ও আসলে কি করতেছে কনস্ট্যান্টলি? পজিশন চেঞ্জ। সিম্পলি যদি চিন্তা করি, একটা অবজেক্ট ইন মোশনের মেইন টার্গেট হচ্ছে সে চেঞ্জ পজিশন, মানে পজিশনটাকে সে চেঞ্জ করতেছে। ওকে, সো ইট চেঞ্জেস পজিশন। এখন হোয়াট ইজ দ্য প্রুফ যে আপনার অবজেক্ট পজিশন চেঞ্জ করছে? একটা সার্টেন টাইম চলে গেলে ও আর সেই লোকেশনে নাই। ইটস দ্যাট সিম্পল, তাই না? সো আমরা যদি একটু আগের এক্সাম্পলটাই চিন্তা করি, যে একটা অবজেক্ট টি ইজ ইকুয়ালস টু জিরোতে এ পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করছে, তারপর সে কিছুটা টাইম একটা স্ট্রেট পাথে গেছে, এরপর সে এরকম একটা কার্ভ পাথ ফলো করে বি পয়েন্টে আসছে, কথার কথা। সো আমার প্রুফটা হচ্ছে ও অবজেক্টটার জায়গা চেঞ্জ করছে, ইজ এ অ্যান্ড বি ইজ নট দ্য সেম পজিশন। ফাইন। তো সেম পজিশন যদি না হয়, তাহলে ফার্দার যে কোয়েশ্চেনটা আসে, আমরা শুরুতে বলেছিলাম যে ফ্রেম অফ রেফারেন্স আসলে একটা কোঅর্ডিনেট সিস্টেম, তাই না? আপনারা যখন একটা কোঅর্ডিনেট সিস্টেম ফিক্স করেন, একটা রেফারেন্স পয়েন্ট ফিক্স করেন, তারপর যদি আপনাকে বলে 1 2 এই পয়েন্টটা ওই রেফারেন্স ফ্রেমের মধ্যে বসান, আপনি তাহলে বুঝে যাচ্ছেন যে আপনি এক্স এক্সিসে বা হরাইজন্টাল এক্সিসে রাইটওয়ার্ড যাবেন ফার্স্টে এক ঘর, তারপর ভার্টিক্যাল এক্সিসে আপওয়ার্ডস দুই ঘর যাবেন, এন্ড দ্যাটস হাউ ইউ গেট 1 2, রাইট? তার মানে আপনার রেফারেন্স পয়েন্ট থেকে এই 1 2 পজিশনটা ডানে নাকি বামে একদম স্পেসিফাই করে বলে দেওয়া হচ্ছে, বা উপরে নাকি নিচে এই স্পেসিফিকেশনটা বলে দেওয়া হচ্ছে, কারেক্ট? আমি যখন ডিস্টেন্স নিয়ে কথা বলছি, আপনি খেয়াল করে দেখেন এরকম কোনো স্পেসিফিকেশন কিন্তু আমরা চিন্তাও করি নাই, করছি? আমরা বলি নাই যে এ থেকে কি ডান দিকে গেছে না বাম দিকে গেছে, এ থেকে বা স্টার্টিং পয়েন্ট থেকে অবজেক্ট কি উপরে গেছে নাকি নিচে গেছে, এরকম কোনো কনসিডারেশন এসেছে? আসেনি। তো দিস ইজ ওয়াই আপনারা মাথায় রাখবেন, যখন আমরা ডিসপ্লেসমেন্ট নিয়ে কথা বলি, আমাদের ওই প্রুফটা দরকার যে সে সেম লোকেশনে নাই। সেম লোকেশনে নাই মানে ডিফারেন্ট লোকেশনে আছে। এখন ডিফারেন্ট লোকেশন কথাটা ইটসেলফ অনেক ভেগ, এটা ক্লিয়ার না। ডিফারেন্ট লোকেশন মানে কি? ডান দিকের ডিফারেন্ট না বাম দিকের ডিফারেন্ট, উপরের ডিফারেন্ট না নিচের ডিফারেন্ট, সামনে আছে নাকি পিছনে আছে, এই যে কিছু কোয়ারি গুলো আসে, এই কোয়ারি গুলোকে ডিস্টেন্স প্রপারলি অ্যাড্রেস করে না। আমি বুঝাতে পারছি? সো তুমি যদি চিন্তা করে দেখো যে একটা সার্টেন পয়েন্ট অফ রেফারেন্স থেকে, মনে করো বললো যে 5 মিটার ডিস্টেন্সে কাউকে নিয়ে যাও, খুব ভালো কথা। তোমার মাথায় কনফিউশন করবে যে ভাই 5 মিটার ডিস্টেন্স কোন দিকে? বিকজ আমার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম অসংখ্য 5 মিটার ডিস্টেন্স আমি পাবো না। সো যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে এই ক্লিয়ার একটা কি বলবো, মানে ডিরেকশন দিয়ে না দিচ্ছি, তুমি কিন্তু আসলে বুঝতে পারবা না যে কোন দিকে যাইতে তোমাকে আসলে হবে। হ্যাঁ, যখন সকালবেলা উঠে তুমি মর্নিং ওয়াকে বাইরে হইছো, তোমার আসলে ওখানে ম্যাটার করে না যে তুমি 5 কিলোমিটার কোন দিকে হাঁটছো। তুমি বাসার মধ্যেও 5 কিলোমিটার সামনে পিছিয়ে করে করতে পারো, অ্যাজ লং এজ তোমার ওয়ার্কআউট হইতেছে, রাইট? কিন্তু যখন তুমি স্কুলে যাইতেছো, 5 কিলোমিটার দূরে তোমার বাসা থেকে স্কুল, তুমি সামনে পিছিয়ে 5 কিলোমিটার করো বাসার মধ্যে, লাভ আছে? না। ডু আই গেট মাই পয়েন্ট অ্যাক্রস? ব্যাপারটা বুঝাইতে পারছি সবাইকে? সো এটাই হচ্ছে গিয়ে মূল পয়েন্ট। দিস ইজ ওয়াই ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর টোটালি টু ডিফারেন্ট টাইপ অফ কোয়ান্টিটি। এই জন্য একটা ভেক্টর আর একটা স্কেলার। যখন আমরা ডিস্টেন্স নিয়ে কথা বলতেছি, আমাদের ওই ফাইনাল লোকেশনটা কোথায় সেই স্পেসিফিকেশন দরকার নাই। অল উই নিড টু ডু যে যেই অবজেক্ট ইন মোশনটা আছে ও এতটুকু পাথ ক্রস করছে কি করে নাই, শেষ। কিন্তু যখন আমরা ডিসপ্লেসমেন্ট নিয়ে কথা বলতেছি, ওই ফাইনাল লোকেশন বা ফাইনাল পজিশনের স্পেসিফিকেশনটা কি, কোন দিকে আছে, এই সব কিছু কনসিডারেশন আনতে হচ্ছে। এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা ডিসপ্লেসমেন্টকে বলছি নট লাইক ডিস্টেন্স, বাট রাদার আপনার ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মাঝখানে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আছে ততটুকু। ঠিক আছে? সো আমরা যদি এখানে এ থেকে বি পর্যন্ত একটা স্ট্রেট লাইন ড্র করি, তাহলে সেই স্ট্রেট লাইনটা বেসিক্যালি দেখতে যেমন হবে, দেখি দাদা, এটাকে তাকতেই পারছি না আমি, মিলবেই না সে। দাঁড়া, আচ্ছা থাক। এটাকে মিলাবো। না, এগুলো ডিসপ্লেসমেন্টের। আমাদের ইকুয়েশনস অফ মোশন সবগুলো শুধুমাত্র ভেক্টরস ইকুয়েশন, ঠিক আছে? কিন্তু যদি আমরা বলি একটা অবজেক্ট স্ট্রেইট পাথে গেছে, লাইক এখানে যদি চিন্তা করেন, আমার এই অবজেক্টটা যদি আসলে পার্টিকুলারলি এ থেকে বি পর্যন্তই যাইতো, তাহলে সেই ক্ষেত্রে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কি হইতো? সেম হইতো। তো তখন এই দুইটাকে ইন্টারচেঞ্জ করা যায়, বিকজ তখন কেসটাই এমন যে যাহাই ডিস্টেন্স তাহাই ডিসপ্লেসমেন্ট। বুঝাইতে পারছি? সো তখন আমরা ওই ইকুয়েশনস অফ মোশনসে
ডিস্টেন্স ইউজ করলেও যা, ডিসপ্লেসমেন্ট ইউজ করলেও তা। বাট সব ক্ষেত্রে ইকুয়েশনস অফ মোশনস আর অনলি ফর ভেক্টর ইকুয়েশনস। ওটাও ডিসপ্লেসমেন্ট, ইয়েস। ইনফ্যাক্ট ফ্রি ফলিং বডিতে যখন এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পড়েন না, পড়ছেন হয়তো বা পড়বেন, ওখানে এইচ কিন্তু হাইট না। বইয়ে সব জায়গায় হাইট বলে, সবাই হাইট পড়ায়, এটা হাইট না, এটাকে বলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। হাইট এবং ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের মধ্যে বিশাল গ্যাপ। হাইট একটা স্কেলার কোয়ান্টিটি, একটা বিল্ডিং এর হাইট কত, 10 মিটার্স, শেষ। কিন্তু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এরকম না। আপনি একটা বিল্ডিং এর 10 তলা থেকে 4 তলা আসছেন, আপনি কি পুরো হাইট নামছেন? না। সো আপনি যদি 10 তলা থেকে 4 তলায় নামেন, বিল্ডিং এর হাইট কি চেঞ্জ হয়ে গেছে? বিল্ডিং এর হাইট শুরুতে যা ছিল, বিল্ডিং এর হাইট পরেও তা আছে। ইট ইজ জাস্ট আপনার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট পুরা বিল্ডিং এর হাইটের সমান হয় নাই। বুঝতে পারছি? সো এভরি মোশনস অফ ইকুয়েশনস আর ফর ভেক্টরস। আচ্ছা, এনিওয়েজ, সো এই যে এখানে ডিসপ্লেসমেন্ট বলতে আমরা কোনটাকে বুঝবো? নট দ্য হোয়াইট লাইন, রাদার দ্য ইয়েলো লাইন। ঠিক আছে? দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দি ইনিশিয়াল পজিশন অ্যান্ড দি ফাইনাল পজিশন। ঠিক আছে? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ভেরি গুড। সো এখন যেহেতু ডিসপ্লেসমেন্ট একটা কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। আর ভেক্টরের জন্য কি কি লাগে? ম্যাগনিটিউড লাগে অ্যান্ড ডাইরেকশন লাগে। সো ম্যাগনিটিউড লাগবে and direction থাকবে। সো ইন দিস কেস ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা ম্যাগনিটিউড বলবো দ্য ডিফারেন্স বিটুইন ফাইনাল পজিশন অ্যান্ড ইনিশিয়াল পজিশন। সো সবসময় মাথায় রাখবেন ডিসপ্লেসমেন্ট মানেই হচ্ছে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। কেন? কারণ এই যে উপরে একটা বড় করে লাইন লিখে রেখেছি, আমি এটাকে এখন একটা স্কোয়ারের মধ্যে ফেলে দিলাম। অবজেক্ট ইন মোশন ডাজ হোয়াট? It changes position. পজিশনের চেঞ্জ বলতে কি বুঝবো? ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। যদি আপনাকে কেউ এখন ভেলোসিটি চেঞ্জ জিজ্ঞেস করে কতটুকু ভেলোসিটি চেঞ্জ হয়েছে, অ্যান্সার কি দিবেন? ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। সিমিলারলি আমরা যখন এখানে এই কথা বলতেছি যে কি বলে এটাকে, চলে গেছে না, আসতেছে আপনার কথা, আসছে না আসে নাই, তাহলে এখানে আসছে। ও changes position, so change in position equals to হচ্ছে final position minus initial position। ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আর ডাইরেকশন কি হবে? ডাইরেকশন ইকুয়ালস টু হবে অলওয়েজ ফ্রম ইনিশিয়াল, ইনিশিয়াল থেকে তো অন্য কিছু লিখে ফেলছি, ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল। দ্যাটস ইউর ডিরেকশন অলওয়েজ ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে? আরো কে কে ছিল? ওই যে ওই দিন ফারিয়ার সাথে কে জানি বসছিল, তাকেই বসছিল। আচ্ছা, ওকে। যাই হোক, তোমাদের এখানে 8-9 জন ছিল। দাঁড়াও, দেখি। নুসরাত চলে গেছে, হ্যাঁ নুসরাত চলে দেখি, কি জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নুসরাত কাছেও ছিল না, ছিল ছিল বেবি, ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে বোধ হয় লাস্ট, মানে ডোন্ট রিমেম্বার। ওকে, ডিটেইলস চলে গেছে। আচ্ছা, তাহসিন চেন্নাই, আনুষ্কা নাইসিল মনে আসছে, আরিয়া আসছে, কালাম, ও মাই গড, সুরাইয়া তালাম লিখে কি বলবো। আচ্ছা, সুরাইয়া ইসলাম, সুরাইয়া কোথায়? তাকি আসছে, মুবাশিরা এসছেন, সাবরিহা সাবা আসছেন। ওকে, ঠিক আছে। সো নুসরাত আপাতত হচ্ছে গিয়ে নাই, আমি রেড কালার করে দেই। ওকে, আর আনুষ্কা আসে নাই এবং সুরাইয়া আসে নাই। এদেরকে আমি কি কালার দিব বলেন তো?
এদেরকে আমি দিব ব্রাউন কালার। ঠিক আছে, এদের সাথে আমি পরে কথাবার্তা বলবো। এনিওয়েজ, সো দ্যাট ইজ হোয়াট ডিসপ্লেসমেন্ট ইজ। ঠিক আছে, অনেক সময় আপনাদেরকে ডিসপ্লেসমেন্ট বের করার জন্য ডিরেক্টলি যে ভ্যালু পরীক্ষায় দিয়ে দিবে এরকম না, যে একটা অবজেক্ট 5 মিটার ডিসপ্লেস করছে, এরকম বলতে পারে একটা অবজেক্ট তার মোশনের শুরু তো 9 মিটার পজিশনে, আর 7 সেকেন্ডস পর আমরা তাকে 17 মিটার পজিশনে পেয়েছি, এইভাবেও বলতে পারে। সো একটা অবজেক্ট শুরুতে কোথায় ছিল? 9 মিটারসে, 7 সেকেন্ডস পরে কোথায় পাচ্ছি আমরা? 17 মিটারে। ফাইনাল পজিশন কোথায় আছে? 17 মিটারে। ইনিশিয়াল পজিশন কোথায় ছিল? 9 মিটারে। তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? 17 মাইনাস 9। ইনিশিয়ালটা আপনাকে বের করার কোনো ওয়ে নাই, এটা হচ্ছে কি আপনি যেই ফ্রেম অফ রেফারেন্সে কাজ করতেছেন সেই ফ্রেম অফ রেফারেন্সে যেই অবজেক্টটা যেখান থেকে জার্নি শুরু করছে ওইটাই ওর জন্য ইনিশিয়াল পজিশন। ফর এক্সাম্পল, ও ডিরেকশনটা 9 মিটার থেকে 17 মিটারের ডিরেকশনে, এটা আপনাকে কোয়েশ্চেনে স্পেসিফাই করে দিতে হবে যে 17 মিটার যে পজিশনটা, এটা কি ইস্টে গেছে না নর্থে গেছে নাকি কি কোন দিকে গেছে। ডিরেকশন বের করার পার্টটা আপনাদের এসএসসি সিলেবাসে নাই, এইচএসসি সিলেবাসে আছে, ওই ক্যালকুলেশনটাও এখানে নাই আর কি। ঠিক আছে, ওকে। আর ইন্টারভিউ উঠে দেখবেন ডিরেকশনটাকে আমরা মোস্টলি অ্যাঙ্গেলের ভ্যালু দিয়ে বের করব, 45 ডিগ্রিজ, 90 ডিগ্রিজ, অর এনিথিং ইন বিটুইন। ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স না, সো ওই ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স দিয়ে বের করবো, বাট ওটা পরে আমরা দেখাবো ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয়। ঠিক আছে, ওকে। সো এরকম করেও কিন্তু কোয়েশ্চেন দিতে পারে, এটা একটু খেয়াল রাখবেন যে ইনিশিয়াল পজিশনের ভ্যালু গুলো দিচ্ছে, ফাইনাল পজিশনের ভ্যালু গুলো দিচ্ছে। সো আমরা ডিসপ্লেসমেন্ট বলতে বুঝবো এই ইকুয়েশনটা ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। ঠিক আছে, কোনো কিছুর পার্সপেক্টিভ থেকে এক্স্যাক্টলি যখন আমি বলছি একটা অবজেক্ট মোশনের শুরুতে 7 মিটারে আছে, দ্যাট মিনস যেই ফ্রেম অফ রেফারেন্সে যে কোঅর্ডিনেট সিস্টেমের কথা বলা হচ্ছে তার অরিজিন থেকে 7 মিটার ডিস্টেন্সে ছিল। দ্যাটস ইট, বুঝতে পারছেন? ওকে, ভেরি গুড। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট যদি বোঝা হয়ে যায়, ডিস্টেন্স যদি বোঝা হয়ে যায়, এগুলো তো তখনই আসে যখন একটা অবজেক্ট ইন মোশনে আসে। যদি অ্যাট রেস্ট থাকে তাহলে এগুলোর কোনো ভ্যালু নাই, তার ডিস্টেন্স কত হবে? 0। বাট আমি বলি যদি একটা অবজেক্ট অ্যাট রেস্ট থাকে তার ডিস্টেন্স কোয়ান্টিটিটা আসবেই না। একটা হচ্ছে ডিস্টেন্স 0 হওয়া, মানে কোনো দেখেন আপনার কাছে, হ্যাঁ, মানে আপনার কাছে একটু আগে 10 টাকা ছিল, আপনি একটা কলম কিনছেন, আপনার কাছে কত টাকা আছে? 0 টাকা আছে। ডাজন্ট মিন যে আপনার কাছে কোনো টাকা ছিল না, ছিল, আপনি খরচ করছেন, রাইট? বাট যদি আপনার প্রপার্টি এমন হয়, মানে যে আপনি ধরেন মাত্র পৃথিবীতে আসছেন, যেমন আমার বেবি, ঠিক আছে, ওখানে টাকার কনসেপ্ট বুঝেন, ওকে টাকা দিবও না, কারণ হচ্ছে গিয়ে চান্স আছে। সো ওর কাছে ইন দ্য ফার্স্ট প্লেস টাকা নাই, মানে ও লিটারালি ওই যে কপরদক শূন্য বলে একটা শব্দ আছে বাংলায়, যে ধন সম্পদহীন, ও লিটারালি ওই অবস্থায় আছে। ঠিক আছে, সো ওর জন্য ওর কাছে 0 টাকা আছে, ইট ডাজন্ট মেক সেন্স, বাট আমাদের কাছে 0 টাকা আছে, মেক সেন্স। সো একটা অবজেক্ট অ্যাট রেস্ট, ও শুরু থেকে কখনো মোশনে যায়ই নাই, ওর ডিস্টেন্স 0 বলার কোনো পয়েন্ট নাই, বাট ডিসপ্লেসমেন্ট 0 হইতে পারে। কিভাবে? একটা অবজেক্ট এরকম একটা সার্কুলার পাথে চলে আসছে, ইনিশিয়াল পজিশন যেখানে হবে ফাইনাল পজিশন এক্স্যাক্টলি সেখানে পাবো না? তাহলে আমরা যদি এখন ডিসপ্লেসমেন্ট বের করতে চাই, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, 5 মিটার মাইনাস 5 মিটার কি হবে? So displacement can be 0 even if the object is at rest or if it is in motion. বুঝতে পারছি? সো ডিসপ্লেসমেন্টকে তুমি 0 দিয়ে ডিনোট করতে পারো, বাট ডিস্টেন্সের ক্ষেত্রে 0টা আসলে মেক সেন্স করে না, কারণ একটা অবজেক্ট ইন মোশনের ডিস্টেন্স জীবনেও 0 হবে না। চিন্তা করে দেখো, ও যতই গোল গোল ঘুরুক, যতবার গোল গোল ঘুরবে ততবার ইনটু সার্কামফিয়ারেন্স, ওইটাই তার ডিস্টেন্স হবে না। সো ডিস্টেন্সের ক্ষেত্রে 0টা কোনো কি বলবো লিটারাল মিনিং হোল্ড করে না, বাট ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে 0 মিনিং হোল্ড করে। আবার ডিস্টেন্স ক্যান নেভার বি নেগেটিভ বিকজ ইটস আ ম্যাগনিটিউড। নেগেটিভ দিয়ে আমরা আসলে কি বুঝাবো? যদি আমরা কোথাও নেগেটিভ সাইন ইউজ করি, মনে করো আমি কোথাও বলছি এটা 4 মিটার, আরেক জায়গায় বলছি এটা -4 মিটার, তোমার চোখে দেখা কি মনে হতো? 4 মিটার যেদিকে গেছে -4 মিটার তার অপোজিট দিকে যাবে, এটাই মনে হয় না? তো ডিস্টেন্সের ক্ষেত্রে ডিরেকশনের কোনো ভ্যালু আছে? আমরা তো ডিস্টেন্সকে শুরু থেকেই বলছি এটা একটা স্কেলার কোয়ান্টিটি। সো দিস ইজ ওয়াই ডিরেকশনের ক্ষেত্রে 0, সরি, ডিস্টেন্সের ক্ষেত্রে 0 যেরকম কোনো ভ্যালু হোল্ড করে না, ওর ক্ষেত্রে প্লাস বা মাইনাস আরো ভ্যালু হোল্ড করে না। সো দ্যাট মিনস ডিস্টেন্স ক্যান নেভার বি পজিটিভ অর নেগেটিভ, বাট ডিসপ্লেসমেন্ট ক্যান বি বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। দুটো একসাথে হবে না, আইদার পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে। দ্যাট মিনস আমি যেই পয়েন্টটাকে অরিজিন ধরতেছি তার যেই পাশে প্লাস ধরবো ওই পাশে যদি আমার ডিসপ্লেসমেন্ট হয় তাহলে পজিটিভ ডিসপ্লেসমেন্ট হবে, উল্টা দিকে হলে
নেগেটিভ ডিসপ্লেসমেন্ট হবে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবা, আমরা এই সাইন ধরার জিনিসটাকে ইংরেজিতে বলি সাইন কনভেনশন। এটাকে আমি আগে কখনো বলছি? আচ্ছা, যখন তোমরা একটা গ্রাফ ড্র করতেছো, গ্রাফের ডান পাশটাকে পজিটিভ ধরতেছো, বাম পাশটাকে নেগেটিভ ধরতেছো, আবার ওয়াই অ্যাক্সিস এর উপরের প্লাসটা পজিটিভ, নিচের পাশটা নেগেটিভ, এটাকে বলি আমরা কনভেনশন। কনভেনশনের বাংলা হচ্ছে রীতি বা নীতি। মানে ইটস ইটস কি বলবো, ইটস সামথিং যেটা সবাই একসেপ্ট করে, বাট দ্যাট ডাজ নট মিন একটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল। এটাকে আমরা সাইন রুল বলতেছি না, এটাকে আমরা সাইন কনভেনশন বলতেছি। রুলস আর নট মেন্ট টু বি ব্রোকেন, যদিও মানে ট্রেডিশনাল থিম সেজ আদারওয়াইজ যে রুলস আর মেন্ট টু বি ব্রোকেন, ওটা মুভিতেই সম্ভব, বাট রুলস আর নট মেন্ট টু বি ব্রোকেন। রুলস তুমি ব্রেক করতে পারবে না, বিকজ রুলস আর বেসড অন লজিক। লাইক এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তখনই হবে যখন এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যদি এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয় আমি ওখানে এর কথা বলতে পারবো না, রাইট? সো এটা একটা লজিক বা এটা একটা রুল, দ্যাটস ওয়াই এটা পিথাগোরাস থিওরেম বলি আমরা এটাকে। কিন্তু এটা সাইন কনভেনশন, দ্যাট মিনস তুমি চাইলে এটাকে বেন্ড করতে পারবা। ফর এক্সাম্পল, যখন তুমি বলতেছো এটা তোমার জন্য একটা নাম্বার লাইন, সবাই তো নাম্বার লাইনের সাথে পরিচিত, তাই না? নাম্বার লাইনের মিড পয়েন্ট আমরা জিরো ধরি, ডান পাশে সবগুলোকে আমরা পজিটিভ সাইন্স বলি, আর বাম পাশে সবাইকে আমরা নেগেটিভ সাইন্স বলি। এখন যদি কেউ আইসা আমার এই নাম্বার লাইনের সাথে -1 মাল্টিপ্লাই করে দেয়, তাহলে কি হবে? ডান পাশটা সবাই কি মাইনাস 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 ভ্যালু হওয়া হোল করা শুরু করবে না? সো ডান পাশে তখন হয়ে যাবে নেগেটিভ আর বাম পাশে তখন হয়ে যাবে পজিটিভ। সি, আমার জাস্ট সিম্পলি -1 দিয়ে মাল্টিপ্লাই করলেই কনভেনশন চেঞ্জ হয়ে যেতেছে। দ্যাটস আ লজিক। আবার আর কনভেনশনের উপর আমি চাইলে নতুন লজিক, ম্যাথমেটিক্যাল লজিক অ্যাপ্লাই করতে পারি, এন্ড দ্য কনভেনশন চেঞ্জেস। বুঝতে পারছি? তো তুমি চাইলে তোমার অঙ্কের সুবিধার জন্য কোনো কোনো ক্ষেত্রে হরাইজন্টাল এক্সিসের ডান দিকটাকে নেগেটিভও ধরতে পারো। ইট ডাজন্ট ম্যাটার, ইট উইল নেভার ম্যাটার, বিকজ তুমি মাইনাস ধরছো। আবার তুমি চাইলে ওই অঙ্কে -1 দিয়ে মাল্টিপ্লাই করে রেগুলার কনভেনশনে চলে আসতে পারো। বুঝাইতে পারছি? সো ইট ডাজ নট হ্যাম্পার এনিথিং। এই জন্য এটাকে আমরা বলি সাইন কনভেনশন। সাইন কনভেনশনটা এই জন্য আমি একটু জোর দিয়ে বলছি, কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখবা আমরা এই কাইনেমেটিক্স এর ম্যাথ করার সময় আপওয়ার্ড ডিরেকশনটাকে পজিটিভ ধরবো না, ডাউনওয়ার্ডটাকে পজিটিভ ধরবো, বিকজ ওই ক্ষেত্রে দেখবো ডাউনওয়ার্ড ডিরেকশনে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কাজ করতেছে। আমার ওই ডিরেকশনটাকে পজিটিভ ধরলে ইকুয়েশন গুলো সব প্লাস প্লাস আসে, নাহলে মাইনাস মাইনাস আসে। এই জন্য দেখবো আমরা এই কাজ করবো। আবার কোনো কোনো ক্ষেত্রে এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের জায়গাতেই আমরা উপরের দিকটাকে প্লাস ধরবো, বিকজ ওখানে হয়তো বা অন্য কোনো সিনারিও আছে যেটা আমাকে বাধ্য করতেছে উপরের দিকটাকে প্লাস ধরতে। বুঝাইতে পারছি? এরকম আমরা দেখবো। সিমিলারলি ডান বামের ক্ষেত্রে, রাইট আর রং বলে, রাইট আর লেফটের জন্য, ঠিক আছে? ওকে, বাট রাইট আর রং এর জন্য, রাইট আর রং অ্যাবসলিউট, রাইট আর লেফট কনভেনশন, বাট রাইট আর রং অ্যাবসলিউট। এনিওয়েজ, সো এই হচ্ছে কি আমাদের ডিস্টেন্সের কথা, ডিসপ্লেসমেন্টের কথা। আমরা এখানে ওখান থেকে বলছিলাম যে অ্যাট রেস্ট অবজেক্টের জন্য ডিস্টেন্স মেক সেন্স করে না, সো ডিস্টেন্সকে আমরা জিরো কখনোই বলবো না, চেষ্টা করবো না বলতে। আর যদি কখনো পরীক্ষার হলে দেখো যে ডিস্টেন্স জিরো বলছে, ধরে নেবে ওরা ডিসপ্লেসমেন্টের কথা বলতেছে। ম্যাক্সিমাম অঙ্কে দেখবা হোয়াট ইজ দ্য ডিস্টেন্স, ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স, এরকম কোয়েশ্চেন করে না, বা ফাইন্ড আউট দ্য হাইট। ওরা স্কেলার দিয়ে কোয়েশ্চেন করে, বাট মিন করে আসলে ভেক্টর কোয়ান্টিটি, বিকজ কোনো এক কারণে এই ব্যাপারটা প্রচলিত হয়ে গেছে, ওটাতে আসলে নজর দেওয়া দরকার নাই। ধরে নিবা ওরা তোমাকে ভেক্টরটাই জানতে চাইছে। বুঝাইতে পারছি? ভেরি গুড। আচ্ছা, দেন কথা বলতে হয় যে ওই যে একটা অবজেক্টের ইনিশিয়াল পজিশন বললাম 9 মিটার্স, তাই না? এটা কেমনে পসিবল? তুমি মনে করো বাসা থেকে বের হয়েছো, বাসা থেকে বের হওয়ার পর তুমি একটা রিক্সাকে দেখছো তোমার সামনে, তুমি যেই লোকেশনে রিক্সাটাকে দেখছো সেটাই তোমার জন্য ওই রিক্সার ইনিশিয়াল পজিশন না? তোমাকে যদি এখন জিজ্ঞেস করি রিক্সাটাকে কই দেখছো, কথার কথা তুমি আমতলী মসজিদের একদম গেটের সামনে দেখছো। দ্যাটস ওয়াই ওই রিক্সার জন্য তোমার কাছে বা তোমার ফ্রেম অফ রেফারেন্সে ওই পজিশনটা, ওর ইনিশিয়াল পজিশন হচ্ছে আমতলী মসজিদের সামনে। বাট যে রিক্সায় উঠছে, চড়তেছে, সে তো ওখান থেকে উঠে নাই, সে উঠছে তার পাশের সামনে থেকে বা তার ডেস্টিনেশন থেকে, তাই না? তো তাকে যদি তুমি এখন জিজ্ঞেস করো ভাই রিক্সার ইনিশিয়াল পজিশন কি, সে কি সেম অ্যান্সার দিবে? না, অ্যান্সার ডিফারেন্ট হয়ে যাবে না? কিন্তু অবজেক্ট কি একটাই না? সেম রিক্সাকে নিয়ে আমরা কথা বলতেছি না? এবার যদি আমরা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি যে ভাই রিক্সার ইনিশিয়াল পজিশন কোথায়, ভাই দুইজনই ভুল বলছে, গ্যারেজে ছিল সকালবেলা, ওখান থেকে বের করছি। সি মাই পয়েন্ট? একই অবজেক্টকে নিয়ে কথা হচ্ছে না, বাট তিনজনের জন্য ফ্রেম অফ রেফারেন্স আলাদা। তোমার জন্য ফ্রেম অফ রেফারেন্স তুমি ধরছো আমতলী মসজিদ, ওইটা তোমার জন্য পয়েন্ট অফ রেফারেন্স বা জিরো পয়েন্ট।
আর যে রিক্সা থেকে রিক্সায় উঠছে সে তার বাসার সামনে বা তার লোকেশন থেকে পয়েন্ট অফ রেফারেন্স ধরছে, আর রিক্সাওয়ালার জন্য ফ্রেম অফ রেফারেন্স তো শুরু হয়েছে সেই গ্যারেজ থেকে। একই ঘটনা, একই অবজেক্ট, একটাই রিক্সা চলতেছে, রাইট? ওই একই জিনিসের জন্য তিনজনের জন্য ফাইনাল পজিশন একই। ওই যে রিক্সাটাকে দাঁড় করায় তোমরা যে জিজ্ঞাসাবাদ করতেছো, এবার যদি হচ্ছে গিয়ে তোমাকে জিজ্ঞেস করি রিক্সা ফাইনাল পজিশন কোথায়, ভাই এই যে বিট অফ কোচিং এর সামনে, রিক্সাওয়ালাও সেম অ্যান্সার দিবে, ওই লোকও সেম অ্যান্সার দিবে, কারণ তখন তিনজনকে আমরা একটা ফ্রেম অফ রেফারেন্সের আন্ডারে নিয়ে আসতে পারছি। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? বাট শুরুটা কি একসাথে হয়েছে? না। দিস ইজ ভাই এক একজনের অ্যান্সার কি এক এক রকম। আমরা কি তাহলে বলতে পারি এই যে মোশনের ব্যাপারটা, এই পুরা ব্যাপারটা রিলেটিভ পার্সপেক্টিভ, পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। তুমি তোমার পার্সপেক্টিভ থেকে অ্যান্সার দিচ্ছ, রিক্সাওয়ালার পার্সপেক্টিভ থেকে অ্যান্সার দিচ্ছে, রিক্সার রাইডার বা যে চলতেছে তা সে আরেকটা পার্সপেক্টিভ থেকে অ্যান্সার দিচ্ছে। এই জন্য একটা কথা আছে, এভরিথিং ইজ এ ম্যাটার অফ পার্সপেক্টিভ। এটা ফিলোসফিতেও আছে, ফিজিক্সেও আছে। ফিলোসফিটা পরে, ওটা অনেক বড় ব্যাপার। বাট ফিজিক্স কি বলে যে তুমি তোমার সামনে একটা গাছকে বা একটা খাম্বাকে দাঁড়া খেতে দেখছো, ওই যে ইলেকট্রিক খাম্বা আছে, তারেক রহমান আসছে তো এখন খাম্বা ব্যাপারটা অনেক বেশি। এনিওয়েজ আল্লাহ মাফ করুক, আমাকে ধরে নিয়ে গেলে সমস্যা, এখন তো বিএনপি রাজ চলতেছে। এনিওয়েজ, তো এই যে ইলেকট্রিক যে পোল গুলো আছে, তোমার দেখে কি মনে হচ্ছে? অ্যাট রেস্ট মনে হচ্ছে না? দাঁড়ায় আছে, নড়াচড়া করতেছে না। এবার যদি কেউ চাঁদের গিয়ে চাঁদ থেকে ওই ইলেকট্রিক পোলটাকে দেখে, ধরো মাইক্রোস্কোপ টেলিস্কোপ কোনোভাবে দেখতেছে, কোনোভাবে দেখতেছে, ওই কি এই জিনিসটাকে স্থির দেখবে? কি দেখবে? একে তো নিজের অরবিটের উপর ঘুরতেছে, আবার পুরো অরবিট জুড়ে ঘুরতেছে, একটা কমপ্লেক্স মোশন দেখবে না? আমি কি আইডিয়াটা বুঝাইতে পারছি? আবার যদি হচ্ছে গিয়ে কেউ এই পুরা মিল্কি ওয়ে বাইরে থেকে দেখে, তুমি বুঝতেছো যে আরো কত কমপ্লেক্স হবে সিম্পল একটা মানে অবজেক্টের মোশন। বাট তুমি আবার তোমার কাছে ফেরত আসি, তুমি বলবে অ্যাট রেস্ট, চাঁদের জন বলবে না ও এমনি এমনি ঘুরতেছে, বাইরের জন বলবে এলিয়েন যে না ও আরো এমনি এমনি ঘুরতেছে, মারামারি লাগাই দিবে সবাই, দিবে না? রাইট? সো দিস ইজ ওয়াই একটা অবজেক্ট অ্যাট রেস্ট আছে নাকি নাই, এই একটা ব্যাপারেই আমরা একমত হইতে পারছি না, রাইট? এখন যখন আমি একটা অবজেক্টকে মোশনে ঘোষণা দেই যে ওই অবজেক্টটা মোশনে আছে, তার সাথে আমরা কাউকে না কাউকে কম্পেয়ার করতে হয় না? যে মানে যে এনভায়রনমেন্টে আছে আমরা কি বলি, ওই এনভায়রনমেন্টের রেসপেক্টে যদি অবজেক্টটা পজিশন চেঞ্জ করে তাহলে আমরা ওটাকে অবজেক্টিভ মোশন বলি, কারেক্ট? সো তুমি এমন একটা এনভায়রনমেন্ট আমাকে কি দেখাতে পারবা যে আছে? তুমি কাউকে মোশনে ঘোষণা করার জন্য তোমার কারোর সাথে অ্যাট রেস্টে থাকে কারোর সাথে কম্পেয়ার করে বলতে হবে যে ও অ্যাট রেস্টে আছে অথবা ও অ্যাট মোশন আছে, ইন মোশন আছে, তাই না? সো এই ঘোষণাটা দেওয়ার জন্য হোয়াট ডু ইউ নিড? অ্যাবসলিউটলি অ্যাট রেস্ট একটা ফ্রেম, রুম, এনিথিং। এরকম কেউ আছে পুরা ওয়ার্ল্ডে, ইউনিভার্সে? বিকজ দ্য হোল ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, নিশ্চয়ই পড়ছো দ্য বিগ ব্যাং থিওরি থেকে এই ব্যাপারটা আসছে, দ্য হোল ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং এবং একটা এক্সপ্যানশনের রেট আছে। সো এক্সপ্যান্ডিং মানে কি? কনস্ট্যান্টলি এভরিথিং ইন দিস ইউনিভার্স ইজ ইন মোশন। সো যদি সবাই মোশনে থাকে, তুমি এখান থেকে অ্যাট রেস্ট কেমনে কাউকে বাইর করবা? পারবা না। আবার অ্যাট রেস্ট যদি কেউ না থাকে, ওর সাথে কম্পেয়ার করে অয় যে আসলে মোশনে আছে, তুমি এটা কেমনে বলবা? তুমি বলতে পারো কেন ভাই, আপনি তো মাত্র বললেন সবাই মোশনে আছে। এটা আমার কাছে মনে হইতেছে মোশনে আছে, বাট হোয়াট ইফ এটা আসলে অ্যাট রেস্টে আছে? আমি বুঝতেছি না, কারণ আমার তো এটা বোঝার জন্য কম্প্যারিজন করা লাগবে, তাই না? কম্প্যারিজন আমি করবো কার সাথে? আমি কি বুঝাইতে পারছি? সো দিস ইজ ওয়াই ফিজিক্স একটা কথা আছে, এই চ্যাপ্টারে আছে, অল মোশন অ্যান্ড রেস্ট আর রিলেটিভ, নাথিং ইজ অ্যাবসলিউট বা পারপেচুয়াল। মানে আজীবন ধরে সবকিছু চলতেছে, মানে একদম টোটালি ইন মোশন বা টোটালি অ্যাট রেস্ট বলে কোনো কিছু দুনিয়াতে নাই। এভরি মোশন অ্যান্ড এভরি রেস্ট অবজেক্ট ইজ রিলেটিভ, দ্য হোল কনসেপ্ট ইজ রিলেটিভ। এই জন্য এই কথাটা বলা হয় এভরিথিং ইজ এ ম্যাটার অফ পার্সপেক্টিভ। তুমি কোন পার্সপেক্টিভে দেখতেছো তার উপর বেস করে ঘটনার আউটকাম চেঞ্জ হয়ে যায়। এবং এই জন্য না, কোন একটা ইয়ে আছে, এরকম ফিলসফি আছে, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, বলে যে ইউ অলওয়েজ নিড টু বি বিলিভিং ইয়োরসেলফ, যে আমি পারবো। বিকজ তুমি যে আসলে পারবা না এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না, আবার তুমি যে অ্যাকচুয়ালি পারবা এটাও কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে। ইউ ক্যান অনলি হোপ, সো ওয়াই নট হোপ অ্যাবাউট দ্য গুড থিংস? বুঝছো? সো বাংলা একটা প্রবাদ আছে, শুনেছো কিনা জানি না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।
বুঝছো? ইফ ইউ বিলিভ ইন সামথিং, পাবা। আপনি যদি তর্ক করতে থাকো যে না এই জন্য পাবো না, ওই জন্য পাবো না, আমার তো এটা হয় না, আমার তো এটা হয় না, হবে না। সেম গোস ফর যে পরীক্ষায় নাম্বার আসে না। কেন নাম্বার আসে না? স্যার নাম্বার দেয় না। আমি তো সব লিখছি, স্যার আমার দেখতে পারে না, স্যার বুঝতে পারছে হাতের লেখা দেখে এটা আমার খাতা, এবং সো অন। অথবা ও স্যারের কাছে বেশি পড়ে, এই জন্য আমার থেকে নাম্বার কম পাইছি, বেশি পাইছি, আমি ওর থেকে কম পাইছি। এইগুলা বললে সমস্যা কি? তুমি যদি এইটা সত্যি হয়ও, তুমি নিজেরে, নিজের কি বলবো ইমপ্রুভমেন্টের দরজা আজীবনের জন্য বন্ধ করে দিচ্ছ। তুমি যদি এইটা বলো রাদার, আমি নাম্বার এই জন্য কম পাইছি বিকজ স্যারকে আমি খাতা কাটার জায়গা দিছি, স্যার যেই ভুলটা ধরছে ওই ভুলটা যদি আমি আগে থেকে কোনোভাবে প্রেডিক্ট করি, আই ডোন্ট নো কেমনে, আমি আই ডোন্ট কেয়ার কেমনে, বাট কোনোভাবে প্রেডিক্ট করে যদি ওইটা কিওর করার জন্য বা মিটিগেট করার জন্য মেজার নিতাম, তাহলে তো স্যার ওই জায়গায় লাল কার্ড দিতে পারতো না, পারতো? যতই ওই ও স্যারের কাছে বেশি পড়ুক, স্যারের বেশি পছন্দের হোক, স্যারকে 2টা খাম বেশি দিয়ে দিছে, 1 মাসের জায়গায় 2 মাসের বেতন দিয়ে দিছে, তাও ওই যে স্যার যেই জায়গায় লাল কালিটা দিছে, ওই লাল কালি দেওয়ার যদি জায়গাটা আমি না দিতাম স্যারকে, স্যার তো এটা দিতে পারতো না, রাইট? এইটাকে বলে ফিলসফির ভাষায় ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল। তোমার লাইফের কন্ট্রোল তোমার হাতে, তোমার সাথে যা যা হয় সবকিছুর কন্ট্রোল তোমার হাতে। এখন তুমি বলতে পারো যে স্যার আজকে আব্বুর মেজাজ খুব খারাপ ছিল, বাসায় এসে আমার একটা চটকানা মেরে দিছে, আমার কিছু করার ছিল না। হ্যাঁ, অবশ্যই করার কিছু ছিল না, বাট তুমি যদি এইটাকে মনের মধ্যে ধরে নিয়ে বসে থাকো এবং এই জন্য নামা খাওয়া ছাইড়া দাও যে আমার কেন চটকানা মারছে, তখন তো জীবন শেষ, রাইট? রাদার এটাকে পজিটিভলি নাও। এখন তুমি বলো স্যার চটকানা খাইছি, চর মারছে আমাকে, কিভাবে পজিটিভলি নিব? তুমি চিন্তা করো তোমার গালটা বেশি সাদা হয়ে গেছিল, ওইখানে রক্ত চলাচল কমে গেছিল, ঠিক আছে, আল্লাহ চাইছে ওইখানে রক্ত চলাচল কিছুক্ষণের জন্য বাড়ুক। এখন মেথডটা হয়তো তোমার পছন্দ না, বাট আই এম নট জোকিং, মানে এটা হাস্যকর মনে হতে পারে, বাট ইফ ইউ লুক অ্যাট ইউর লাইফ ট্র্যাজেডি ইন দিস ওয়ে, তখন দেখবা ট্র্যাজেডি আর ট্র্যাজেডি মনে হবে না, লিটারালি কমেডি মনে হবে। যে আরে কি হয়েছে, ঠিক আছে, আসলেই তো গালে একটু রক্ত দরকার ছিল, আমার গাল তো সাদা বেশি, রক্ত শূন্যতা হইলে তো একটা সমস্যা। গেট মাই পয়েন্ট? তখন দেখবা মনে ওই যে ওই ওই নেগেটিভ সাইড গুলো চলে যাবে, আসবে না, এবং মানে তোমার যত নেগেটিভ তুমি নিজের মধ্যে নিবা, ইট উইল ওয়ে ইউ ডাউন, তোমার প্রোডাক্টিভিটি কমাই দিবে। ডোন্ট লেট ইট হ্যাপেন টু ইউ। বাইরের মানুষ কে কি করতেছে এটা তোমার হাতে না, বাট বাইরের মানুষের কাজে তুমি কিভাবে রিয়াক্ট করতেছো এটা তোমার হাতে। রাস্তা দিয়ে যাইতেছো, ধরো রিক্সায় যাইতেছো, কোন একটা মোটরসাইকেলওয়ালা তোমার রিক্সাকে হঠাৎ করে থামাই দিয়ে সামনে দিয়ে চান দিয়ে চলে গেল, তোমার প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে যে এটা কেন করলো, বাট তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে, তুমি যতই চিল্লাচিল্লি করো, ওই মোটরসাইকেল ওয়ালার কলার ধরে থাপড়া ওরে, তোমার এই যে ঘটনাটা মাত্র ঘটছে এটাকে কি আর কোনোভাবে তুমি ফিক্স করতে পারবা? ওই মোমেন্টের শক যেটা, এটাকে ফিক্স করতে পারবা না। সো তুমি তখন ওরে থামায়া থাপড়ায়া তুমি কি নিজের আরো মাথা গরম করতেছো না? প্রেশাস মোমেন্টস নষ্ট করতেছো না? ডাজ হি ডিজার্ভ ইট? নো, জাস্ট সিম্পলি লেট ইট গো অ্যান্ড মুভ অন। এইটা, বুঝছো? এবং সেম গোস ফর পরীক্ষায় নাম্বার কম পাইছি, সেম গোস ফর আব্বু আম্মু বকা দিছে, সেম গোস ফর তোমার বন্ধু তোমার সাথে ধোকাবাজি করছে, অ্যান্ড এভরি আদার থিং ইন লাইফ। নেগেটিভ জিনিসপত্রগুলোকে এভাবে নিতে হবে, বিকজ ইউ ডোন্ট নো কেন হয়েছে, ইউ ক্যানট নো কেন হয়েছে। আল্লাহ তালা সবাইকে এত ব্লেস করে নাই যে সে সবাই রে কারণ বলবে তোমার সাথে এই জন্য এটা হয়েছে, অ্যাটলিস্ট এখন বলবে না, রাইট? তোমার উপর তোমার ওই ব্যাপারটা বিশ্বাস করতে হবে, যেটা তুমি যদি আল্লাহ খোদা বিশ্বাস না করো, দেন নেচার প্রকৃতি তোমার এটা কোনো না কোনো কারণে করে দিছে। ইউ ক্যানট নো, নেচার তোমার থেকে অনেক হায়ার পাওয়ারের ভাই। তুমি ওর যতই তুমি ওর সাথে জিদ করো না কেন, তুমি পারবা না, পারবা তো তোমার ও বলবে না। তো যেখানে তোমার জিদ করে লাভ নাই, ওইখানে জিদ করবা না। আর ইন রিয়েলিটি জিদ করাই ছেড়ে দিতে হবে, যে যা করুক। ওই যে একটা ব্রুসলি নাম শুনছো তোমরা? সে অনেক ফেমাস একজন কুংফু মাস্টার ছিলেন, ক্যারাটে মাস্টার, আসলে কুংফু মাস্টার না, কুংফু হচ্ছে জাপানিজ, আর ক্যারাটে বোধহয় চাইনিজ, আর সামথিং ডিফারেন্স আছে। এনিওয়েজ, তো তার কথা হচ্ছে বি লাইক ওয়াটার। হোয়াট ইট মিনস ইজ, তুমি যখন ওয়াটারকে একটা কাপে ঢালো, ও পুরো কাপের শেপ নিয়ে নেয়। তুমি যখন ওইটাকে হচ্ছে গিয়ে ফ্ল্যাট সার্ফেসে ঢালো, ও পুরা ফ্ল্যাট সার্ফেস দখল করার জন্য রান করে, দৌড়ায়। তুমি যখন ওটাকে একটা বটলে ঢালো, চিপা বটলে, ওই বটলের শেপ নিয়ে নেয়, রাইট? দ্যাটস ওয়াই বি লাইক ফ্লুইড। ওয়াটার বলবো না, ফ্লুইডের মতো হয়ে যাবে, যে যেমনি যা ইচ্ছা করতে চাই করো, করুক। তোমার ফোকাস হচ্ছে ইউ নো তোমার গোল কি,
রাইট নাও স্টুডেন্ট হিসেবে তোমার গোল হচ্ছে ক্লাস 10টা ঠিক মতো শেষ করা। বাকি ধরো জীবনে কি হবা, মহামনীষী হবা নাকি ডাক্তার হবা নাকি ইঞ্জিনিয়ার হবা, ভাই বিশ্বাস কর এটা ফিগার আউট করার অনেক সময় আছে, ঠিক আছে? এবং ওইটা আস্তে আস্তে চেঞ্জ হয় মানুষের লাইফে। কখনো গিয়ে দেখবি যে না আমার ডাক্তার হতে ইচ্ছা করতেছে না আজকে আর, মানে হইতেই পারে, বা আমার ইঞ্জিনিয়ার হতে ইচ্ছাই করতেছে না, আমি হচ্ছে কি গান লিখবো, হইতেই পারে। অ্যান্ড নাথিং রং উইথ দ্যাট, লিখবা, সমস্যা কি? তো গল্প লিখতে ইচ্ছা করতেছে, মানে ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, এবং আস্তে আস্তে একদিন ফাইন্ড আউট করবা যে কি হইতে হবে। বাট আপ আনটিল দ্যাট সামনে যে রেসপন্সিবিলিটি গুলো আসবে ওইগুলো পারফেক্টলি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আজান শেষ হলে তারপর শুরু করতেছি। আচ্ছা, আজান তো হচ্ছে না মনে হয়, আজান হচ্ছে, দোয়া পড়তেছে আগে। আচ্ছা, তাহলে আমরা একটু আগাই, আজানটা শুরু করবো, তারপর আজানটা হচ্ছে, আজান শেষ। ও, তানিশা উঠছেও, আসা নাই তাই না? ঠিক আছে, এই চারজনের, তিনজনের খবর নিয়ে। ওকে, চলো শুরু করি। সো যে কথাটা আমরা বলছি করেছি একটু আগে, সেটা হচ্ছে অল মোশনস অ্যান্ড রেস্ট আর রিলেটিভ। এটা অনেক সময় ওই যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের জন্য আসতে পারে, এক্সপ্লেইন দ্যাট অল মোশনস আর রিলেটিভ, ঠিক আছে? সো এই কথাটা জাস্ট লিখে রাখি, অল মোশনস আর রিলেটিভ, অথবা নো such thing as absolute rest, ঠিক আছে? ওকে, এই দুইটা শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের জন্য আসতে পারে। একটু নিজেরা এটার উপর ইলাবোরেট করেন, করে হচ্ছে গিয়ে আমাকে একটু দেখায়, আমি ওখান থেকে ফিডব্যাক দিয়ে দিই, ঠিক আছে? ওকে, বাই দ্য ওয়ে, আমার যে একটা ফেসবুক পেজ আছে, আপনারা দেখেছেন কি? ওকে, আপনাদের বাসায় গিয়ে আজকে কাজ হচ্ছে সেই ফেসবুক পেজে একটা রিভিউ দেওয়া। আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলেছে যে আমার পেজের রিভিউ বাড়াইতে হবে, এবং এটাও বলতে এটা সিলেবাসের, আপনাদের সিলেবাসের মধ্যে ঢুকাই দিতে এই ব্যাপারটা যে পেজে রিভিউ দেওয়া ফরজ। সো যাই ইচ্ছা একটা রিভিউ দিয়েছে, 1 স্টার, 2 স্টার, 5 স্টার, যেটা ইচ্ছা একটা দিয়েছে, ঠিক আছে? পেজটা একটু কাজ করতে, তো আসলে উই হ্যাভ অ্যানাদার গোল, ওটা দেখি ইনশাল্লাহ পরে আপনাদের সাথে শেয়ার করবো। উই আর ট্রাই টু বিল্ড সামথিং অন দিস, একটা প্রপার এডটেক বিল্ড করার জন্য, জাস্ট ফোকাসিং অন ফিজিক্স। আচ্ছা, এনিওয়ে, সো এখন আমরা যাবো হচ্ছে গিয়ে
ভেলোসিটি অ্যান্ড স্পিডের কনসেপ্টে, যে কি করে আসলে আমরা ভেলোসিটি এবং স্পিড ব্যাপারটাকে সিগনিফাই করি, ঠিক আছে? বাট বিফোর গোয়িং ইনটু দ্যাট, একটা অবজেক্ট যে পজিশন চেঞ্জ করছে তার উপর বেস করে আমরা কি বলছি, যে তার ডিসপ্লেসমেন্ট আছে অথবা ডিসপ্লেসমেন্ট নাই। এই পুরো ব্যাপারটাকে আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, হাউ উড ইট লুক, এটা হচ্ছে কি কোয়েশ্চেন। সো আমরা আগে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডিসপ্লেসমেন্টটা দেখবো, ঠিক আছে? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন যে কোনো গ্রাফ আঁকার জন্য আমাদের কয়টা এক্সিস লাগে ভাইয়া? অ্যাটলিস্ট দুইটা। একটা হয় ইন্ডিপেন্ডেন্ট এক্সিস, আর একটা হয় ডিপেন্ডেন্ট এক্সিস। ইন্ডিপেন্ডেন্ট এক্সিসকে আমরা হরাইজন্টাল এক্সিস বলি, আর ডিপেন্ডেন্ট এক্সিসকে আমরা ভার্টিক্যাল এক্সিস বলি। যদিও এক্স আর ওয়াই বলি, বাট এক্স আর ওয়াই আমরা এখানে ইউজ করবো না রাইট নাও, কারণ ইন ফিজিক্স এক্স বলতে বোঝায় হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট আর ওয়াই বলতে বোঝায় ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? সো আপাতত আমরা হরাইজন্টাল এক্সিস আর ভার্টিক্যাল এক্সিসের কথা বলবো। আচ্ছা, এখন হরাইজন্টাল এক্সিস এইচ এ মানে কি? আইভি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলা যায়। হরাইজন্টাল এক্সিস মানে হচ্ছে আমাদের জন্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর ভার্টিক্যাল অ্যাক্সিস মানে হচ্ছে আমাদের জন্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন আমাকে একটা কথা বলেন, আপনার অবজেক্ট মোশনে আছে, মোশনে থাকা মানে সে পজিশন চেঞ্জ করছে, তাই না? সো আমি কি পজিশনকে একটা কোয়ান্টিটি ধরতে পারি যেটা চেঞ্জ হচ্ছে, যেটা ভ্যারিয়েবল? মোশনে থাকা অবজেক্টের জন্য পজিশন ইজ ওয়ান ভ্যারিয়েবল, রাইট? আরেকটা ভ্যারিয়েবল কি হবে বলেন তো? টাইম। একটা অবজেক্ট একটা নির্দিষ্ট স্পেসে পজিশন চেঞ্জ করতেছে, রাইট? সো পজিশনের ভ্যালুটা একটা ভ্যারিয়েবল, আর পজিশন চেঞ্জেস ওভার টাইম, রাইট? সো টাইম হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল। সো আমাদের মোশনে থাকা অবজেক্টের জন্য যে প্রাইমারি দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করবো সেটা হচ্ছে টাইম অ্যান্ড পজিশন, ঠিক আছে? টাইম একটা কোয়ান্টিটি হুইচ ইজ আ ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল এই জন্য, মানে কোয়ান্টিটি তো ভ্যারিয়েবল হবে, কনস্ট্যান্ট তো আর ভ্যারিয়েবল হতে পারবে না ফার্স্ট অফ অল। আর এই জন্য ভ্যারিয়েবল বিকজ আপনি চাইলে যেই অবজেক্ট ইন মোশনটাকে দেখতেছেন, আপনি চাইলে ওটাকে 5 সেকেন্ড অবজার্ভ করে থেমে যেতে পারেন, আপনি চাইলে 10 সেকেন্ড অবজার্ভ করতে পারেন, আপনি 15, 20 এরকম যে কোনো অ্যামাউন্ট অফ টাইম আপনি ওটাকে অবজার্ভ করতে পারেন, রাইট? সো কতটুকু টাইম, এই টাইম বলতে আমরা আসলে অবজারভেশন টাইম বুঝাচ্ছি, বা কি বলবো, ইল্যাপস টাইম বুঝাচ্ছি। পিসিতে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে ফাইল কপি দিলে ইল্যাপস টাইম লেখা আছে না একটা, যেটা দেখা যায় কতক্ষণ ধরে কপিটা হচ্ছে। সো ওই ইল্যাপস টাইম বলতে আমরা এখানে সেটা বুঝাচ্ছি। টাইম ইজ অলওয়েজ স্কেলার, মানে এটা একটা খুব জটিল প্রশ্ন করছেন, কারণ টাইম ডিরেকশনের উপর ডিপেন্ড করে না, টাইম অলওয়েজ ফরওয়ার্ড মুভ করে। টাইম যদি আপনার ব্যাকওয়ার্ড মুভ করা হয় তাহলে পাস্টে যেতে হবে। টাইমের কনসেপ্টটা টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? সো এটাকে আমরা এই জন্য ওই ফান্ডামেন্টাল 3টা কোয়ান্টিটির আন্ডার, 7টা কোয়ান্টিটির আন্ডারে ফেলি। অ্যান্ড অল ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ আর বাই ডিফল্ট স্কেলার কোয়ান্টিটিজ, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তুটা হচ্ছে, যদি কেউ কোনোভাবে এনট্রপিটাকে ব্যাকওয়ার্ডস নেওয়ার মানে প্রসেস আবিষ্কার করে ফেলে, তাহলে সে টাইম রিভার্স করতে পারবে। সো দ্যাটস অ্যানাদার থিং, ওটা অন্য হিসাব। আবার আপনি চিন্তা করে দেখেন, আপনি বলছেন ধরেন টাইমকে ব্যাকওয়ার্ডস আনা যায় না, টাইমকে ফরওয়ার্ডসে নেওয়া যায়, তাহলে টাইমের রাইটে কি আছে? ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বুঝি, বা টাইমের রাইট বলতে কোনো কনসেপ্ট কি আপনি বুঝেন, চিন্তা করতে পারেন? টাইমের লেফট বলতে কোনো কিছু চিন্তা করতে পারেন না। বাট দেয়ার ইজ এ কনসেপ্ট কল্ড প্যারালাল ইউনিভার্স। এটা নট আ সায়েন্টিফিক থিওরি পার সে, বাট আবার সায়েন্টিফিক থিওরি পার সে, মানে ইটস সামওয়্যার ইন বিটুইন। যে আপনি এই মোমেন্টে আমেরিকার প্রেসিডেন্ট, বাট অন্য একটা প্যারালাল ইউনিভার্সে আপনি এই মোমেন্টে শেখ হাসিনা, বাট মানে অন্য একটা প্যারালাল ইউনিভার্সে। মানে আপনার এই মোমেন্টে যতগুলো পসিবল এক্সিস্টেন্স হইতে পারে সবগুলা পসিবল এক্সিস্টেন্স আছে, বাট টাইমের রাইটে আর টাইমের লেফটে। ইটস আ বিট কনফিউজিং। আপনি যদি ওই যে সুপারহিরো, মার্ভেল সুপারহিরো মুভিগুলো দেখেন, তাহলে বুঝবেন ওখানে হচ্ছে গিয়ে স্পাইডারম্যান 3জন আছে, একটা টম হল্যান্ড, একটা টোবি ম্যাগুয়ার, আর একটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রু গারফিল্ড। সো 3জন, বিকজ 3জন 3 টাইম লাইনের। আরো তো আছে, ওই যে কি জানি নাম, আরে মাইলস মোরে, হ্যাঁ মাইলস মোরাল আছে, ও হচ্ছে গিয়ে স্পাইডার ভার্সের ওই যে অ্যানিমেটেড ভার্সনে আসে, ঠিক আছে? সো মানে নট অনলি পিটার পার্কার ইজ দ্য স্পাইডারম্যান, আবার ফিমেল স্পাইডারম্যান আছে, বিকজ ওটা আবার অন্য টাইম লাইনের। দের ইজ আ হোল বাঞ্চ অফ ইট। তারপরে যে কয়েকদিন আগে টনি স্টার্ক ছিল হচ্ছে গিয়ে রবার্ট ডাউনি জুনিয়র, এখন সেম হচ্ছে গিয়ে ডক্টর ডুম হয়ে আসতেছে নেক্সট মার্ভেল মুভি। সো দের ইজ আ হোল থিং দেয়ার।
বুঝছেন? সো টাইম ইজ আ ভেরি, কি বলবো, কমপ্লিকেটেড কনসেপ্ট, এবং আমরা নিজেরাও বুঝি না টাইম কি জিনিস। আমরা জাস্ট, ওই যে একটা গান আছে যে একখান চাবি মেরা দিচ্ছে ছাইরা, শুনছেন নাকি জানি না, এটা একটা লোকসঙ্গীত আর কি। মন আমার দেহ করি, সন্ধান করি কর্মস্তরী, কোন মিস্তরি বানায় আছে। মানে চমৎকার একটা গান। মানে এই গানটা ছোটবেলায় যখন শুনতাম তখন বুঝতাম না, বাট আসলে মানে ও মাই গড, যে ওসব পরে কথা, গানের কথা ক্লাস করতেছিলাম আমরা এখানে। সো টাইম ফর দিস আলোচনা ইজ আ স্কেলার, ইট ইজ প্রেটি সিম্পল, যেটা জীবনের নেগেটিভ হবে না, দ্যাট মিনস সবসময় ফরওয়ার্ড মুভিং হবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন টাইম ইটসেলফ এটা একটা স্কেলার কোয়ান্টিটি, পজিশন ইটসেলফ এটা আরেকটা ভেক্টর কোয়ান্টিটি, পজিশন স্কেলার না। এটা মাথায় রাখবেন, পজিশন কখনোই স্কেলার না। আপনি পজিশনকে চাইলে স্কেলার হিসেবে চিন্তা করতে পারেন, মানে তখন আপনি পজিশনের ম্যাগনিটিউড নিয়ে চিন্তা করতেছেন। আপনি ধরেন শাহজাহানপুর থেকে 10 মিটার দূরে একটা দোকান পাইছেন, মানে শাহজাহানপুরের এই বিটপ কোচিং থেকে 10 মিটার দূরে আপনি একটা দোকান পাচ্ছেন যেখানে চমৎকার হালিম বিক্রি করে, ওই যে মসজিদের নিচে। ঠিক আছে, সো দ্যাটস আ পজিশন অফ ইট। কিন্তু আপনি আসলে কিন্তু স্কেলার মিন করতেছেন, আপনি ভেক্টরে চিন্তা করতেছেন যখন চিন্তা করতেছেন। কারণ 10 মিটার আপনি পুলিশ লাইনের দিকে যাবেন না, ওখানে গিয়ে হচ্ছে কি খোলের গোস্তের দোকান আছে, ওটা কাঁচা মাংস, এখানে হালিম নাই। ওইখান থেকে গোস্ত হয়তো এখানে যাইতে পারবে, বাট ইউ গেট মাই পয়েন্ট। আমরা যেগুলোকে স্কেলার চিন্তা করি আসলে রিয়েল লাইফে, ওইগুলা অতটাও স্কেলার না, ওগুলা সবই ভেক্টরস আসলে। এনিওয়েজ, সো পজিশন একটা ভেক্টর কোয়ান্টিটি, একটা ভ্যারিয়েবল, আবার টাইম একটা স্কেলার কোয়ান্টিটি, এটা আরেকটা ভ্যারিয়েবল। এখন আমাদেরকে এখানে কি করতে হবে? আমাদেরকে এখানে হচ্ছে গিয়ে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই দুইটার মধ্যে একটা মেলবন্ধন করতে হবে, রাইট? এখন আপনি একটু নিজে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আপনি কোনটাকে আসলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলবেন? টাইম। কেন? কজ তাইলেও মানে টাইম কারোর উপর ডিপেন্ডেন্ট থাকে না, এই জন্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আসলে ইটস এ নাইস এক্সপ্লেনেশন। এভাবে কখনো ভেবে দেখিনি, ওই যে এভাবে তো ভেবে দেখিনি ব্যাপারটা, বাট ইট ইজ ট্রু। টাইম টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। মানে হ্যাঁ, তার মানে বাজার থেকে নান রুটি কিনে নিয়ে আসলে ওটার জন্য টাইম অ্যান্ড টাইড ওয়েট করবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, নান রুটির জন্য ওয়েট করে। এনিওয়েজ, সো ব্যাপারটা হচ্ছে যে এই জন্য আমরা এখানে টাইমকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিব, বিকজ এইটা পুরোপুরি আপনার ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট। আপনি 5 সেকেন্ড ধরে অবজারভেশন করবেন, নাকি 10 সেকেন্ড ধরে অবজারভেশন করবেন, নাকি 100 সেকেন্ড ধরে অবজারভেশন করবেন। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে হচ্ছে যেটা অবজারভার ইচ্ছা মতো চুজ করতে পারে। আপনারা যখন গ্রাফ আঁকা শিখছেন ক্লাস 8-এ, প্রথমে মনে আছে ওই যে ওয়াই আর এক্স এর ইকুয়েশন থাকতো আপনাদের সামনে, এরপর আপনি কি করতেন? আপনার হচ্ছে কি এই যে y ইকুয়ালস টু 2x+1 এটা পাইতেন, তারপর এরকম একটা হচ্ছে কি ডেটা শিট নিতেন, উপরে x লিখতেন, y লিখতেন, এরপর x এর মান ইচ্ছা মতো বসাইতেন, 1 2 3 মনে যা আসে, মনের মাধুরী মিশিয়ে x এর মান বসাইতেন, ক্যালকুলেশন করতেন, তারপর হচ্ছে কি y এর ভ্যালু আসতো, x এর উপর ডিপেন্ড করে y আসতো, রাইট? সো মানে ডিফারেন্স তো বুঝাইতে পারছি? মানে আপনাদের ব্যাখ্যাটাও খুব সুন্দর সিনমুন, ভালো লাগছে, কিন্তু ওইটা আসলে একসেপ্টেড, মানে ভালো লাগছে, বাট তার মানে এই না যে এটা আমি একসেপ্ট করতে পারবো ফিজিক্স এর পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে, এই জন্য এখানে টাইম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে এখানে বিকজ এখানে টাইম বলতে টাইম ডিউরেশন বোঝাচ্ছে। টাইম বলতে কি বোঝাচ্ছে? ডিউরেশন। এবং ডিউরেশন জিনিসটা কার উপর ডিপেন্ডেন্ট? যে অবজারভেশন করতেছে, যে এক্সপেরিমেন্ট করতেছে, তার ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট, যে সে কতটুকু আসলে সময় ধরে অবজারভেশনটা করবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড, ভেরি গুড। সো টাইমটা আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরবো, দ্যাট মিনস টাইমটা আমার এখানে হরাইজন্টাল এক্সিস বরাবর যাবে। ঠিক আছে, এবং শুধুমাত্র এখানে না, এই গ্রাফের জন্য না, যতগুলো আমরা মোশনের গ্রাফ দেখব, মোস্টলি টাইম সবসময় হরাইজন্টাল অ্যাক্সিসেই যায়। যদি কেমিস্ট্রিতে গিয়েও আপনি কখনো এরকম গ্রাফ পান যেখানে টাইম আছে, যেমন রেট অফ রিয়াকশন বলে একটা টপিক আছে, এটা আপনারা কেমিক্যাল রিয়াকশন চ্যাপ্টারে গিয়ে হয়তো পড়বেন। ওখানে কোনটা হচ্ছে গিয়ে ফরওয়ার্ড রিয়াকশন আর একটা কোনটা হচ্ছে গিয়ে বোথ ওয়ে রিয়াকশন, এই ব্যাপারগুলো পড়ার সময় দেখবেন যে রিয়াকশনের রেট দুই রকম, একটা হচ্ছে ফরওয়ার্ড মুভিং আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড মুভিং রিয়াকশন। মানে যেগুলো রিয়াক্টেন্ট সেটা মিলে একটা প্রোডাক্ট বানায়, আবার প্রোডাক্টগুলো মিলে আবার রিয়াক্টেন্টের দিকে চলে যায়। সো এই রেটটা টাইমের সাথে ভ্যারি করে অনেক সময়। সো এনিওয়েজ, যেখানে যেখানে আপনার টাইম চলে আসবে না, আপনি মোটামুটি চোখ বন্ধ করে ধরতে পারেন টাইম সেখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবেই অ্যাক্ট করবে বা হরাইজন্টাল এক্সিসে থাকবে, বিকজ টাইম বলতে আমরা কি বুঝবো? টাইম ডিউরেশন বুঝবো। ঠিক আছে, এখন আপনারা যে অবজেক্ট ইন মোশনকে নিয়ে কথা বলছেন বা চিন্তা করছেন, আপনি যদি তাকে 5 সেকেন্ড টাইম দেন,
তার ফাইনাল পজিশন যেখানে হবে 10 সেকেন্ড পর কি একই জায়গায় হবে? 1 ঘন্টা পর কি একই জায়গায় হবে? না। দ্যাট মিনস আপনি কতক্ষণ ডিউরেশন অ্যালাউ করছেন তার উপর বেস করে ফাইনাল পজিশনটা ডিফাইন্ড হচ্ছে। আমি বুঝাতে পারছি? ইনিশিয়াল পজিশন কিন্তু আবার তার উপর ডিফাইন্ড হচ্ছে না। ইনিশিয়াল পজিশন একবার যদি শুরু হয়ে যায়, এটা ফিক্সড। বিকজ আপনার ঘটনা শুরু করে দিতেন। মনে করেন একটা অবজেক্ট, মানে একটা রিক্সা আমতলী মসজিদ থেকে জার্নি শুরু করছে। যদি আপনি 10 মিনিট চলতে দেন, রিক্সা যেখানে গিয়ে থামবে, 20 মিনিট পর রিক্সা ডিফারেন্ট জায়গায় থামবে, রাইট? কিন্তু ও যে আমতলী মসজিদ থেকে যাত্রা শুরু করছে, 10 মিনিট পর কি এই ফ্যাক্ট চেঞ্জ হবে জীবনে? 20 মিনিট পর চেঞ্জ হবে এটা ফ্যাক্ট কখনো? যতক্ষণই আপনি ওটাকে টাইম অ্যালাউ করেন না কেন, ওর যে ইনিশিয়াল পজিশন ওখান থেকে শুরু হয়েছে, ইটস আ কনক্রিট ফ্যাক্ট, রাইট? দিস ইজ ওয়াই এই কেসে, মানে পজিশন বলতে আমরা এখানে দুটা পজিশন মিন করবো, একটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, একটা হচ্ছে ফাইনাল পজিশন। ইনিশিয়াল পজিশনটা সবসময় ফিক্স থাকে, একবার যখন ঘটনা শুরু হয়ে যায়। নতুন ঘটনা হইলে আবার নতুন করে ফিক্সড হবে। লাইক আপনি ওই রিক্সা থেকে নামছেন, নেমে আপনি এখন হাঁটা শুরু করছেন, তাহলে কোথেকে হাঁটা শুরু করছেন? কথার কথা আপনি হচ্ছে গিয়ে মনে করেন মগবাজার রেলগেট থেকে হাঁটা শুরু করছেন, ফর এক্সাম্পল। সো মগবাজার রেলগেটটা হচ্ছে এখন আপনার জন্য নতুন ইনিশিয়াল পয়েন্ট, বাট ফর ইউর ওয়াকিং নতুন ঘটনা শুরু হয়েছে। বাট আপনি যদি ওখান থেকে 1 ঘন্টা হাঁটেন, আপনার ইনিশিয়াল লোকেশন ওই মগবাজার রেলগেটই হবে। 2 ঘন্টা হাঁটলেও আপনার ইনিশিয়াল লোকেশন ওই মগবাজার রেলগেটই হবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? বিকজ আপনার ঘটনা তো চেঞ্জ হয় নাই, আপনি হাঁটা শুরু করছেন থেকে মগবাজার রেলগেট থেকে। সো এটা তো আর চেঞ্জ হয় নাই। আপনি 1 ঘন্টা হাঁটার পর আপনি যেখানে আসছেন, কোথেকে আসছেন? 2 ঘন্টা হাঁটার পর কোথেকে আসছেন? বুঝতে পারছি? আপনি আজকে সকালবেলা কোথেকে বেরোছেন? আপনার বাসা থেকে। So, আপনি কোচিং আসছেন, কোথেকে আসছো? বাসা থেকে। আবার আপনি হচ্ছে গিয়ে ধরেন আরেক জায়গায় গেছেন, ওখানে গিয়ে কেউ জিজ্ঞেস করলো সকাল 8টার সময় কোথেকে বেরোছো? বাসা থেকে। কারণ যদি আমি সকাল 8টা থেকে এই কথাটা না বলি, ধরেন আপনি আমার কোচিং থেকে কথা কথা ইংলিশ কোচিং এ গেছেন, কোথেকে আসছো? নাহিয়ান স্যারের ফিজিক্স কোচিং থেকে। বিকজ কোথেকে আসছো বলতে ওখানে ইউজুয়ালি মিন করা হয় যে আমার আগে কোথায় ছিল। বা যদি আমি একদম স্পেসিফিক করে দেই যে বিকাল 4টায় কোথেকে আসছো, অমুক জায়গা থেকে, ওই জায়গাটা কখনো চেঞ্জ হবে। বুঝতে পারছি? তো দিস ইজ বাই টাইম পজিশন যেটা আমরা বলছি, এখানে ইনিশিয়াল পজিশনটা অলওয়েজ ফিক্সড বা লক, ফাইনাল পজিশনটা ইটসেলফ ভ্যারিয়েবল। আর ফাইনাল পজিশন ভ্যারিয়েবল বলেই ডিসপ্লেসমেন্ট একটা ভ্যারিয়েবল। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড। সো এখন আপনারা অবজার্ভ শুরু করবেন। আপনার কাছে একটা অবজেক্ট আছে, মনে করেন আমি যদি ওই ফ্রেম অফ রেফারেন্সটা একটু এঁকে বুঝাই, এটা হচ্ছে আমাদের জন্য মনে করেন একটা ও লোকেশন বা জিরো পজিশন। এই জিরো পজিশনে মনে করেন একটা অবজেক্ট আছে, সেই অবজেক্ট লেটস সে কথার কথা এই স্ট্রেট লাইন বরাবর জার্নি করে এ পজিশনে আসবে। সো ও পজিশনে যখন অবজেক্টটা আছে, সেটি ইকুয়ালস টু জিরো মোমেন্টে জার্নি শুরু করছে। এ পজিশনে যখন আসছে, তার অবজারভেশন আমরা শেষ করছি। ডাজন্ট মিন এটা থামছে, আই জাস্ট ডোন্ট নো এরপরে কি হচ্ছে। ঠিক আছে? তো একটা অবজেক্ট যে ডিসপ্লেস করছে, এটা বোঝার জন্য আমরা মাত্র বললাম কয়টা কোয়ান্টিটি লাগবে? দুইটা। একটা হচ্ছে টাইম বোঝা লাগবে, আর একটা হচ্ছে গিয়ে পজিশন বোঝা লাগবে। সো আমি কি করলাম, আমার হাতে মনে করেন এরকম একটা এক্সেল শিট আঁকা আছে, বা মানে আমি এঁকে রাখছি। ঠিক আছে? একটা জায়গায় আমরা হচ্ছে গিয়ে টাইম নিচ্ছি, আর একটা জায়গায় আমরা হচ্ছে পজিশন নিচ্ছি। ঠিক আছে? সো প্রথমে টাইমটা কি দিয়ে মাপতেছি আমরা? স্টপ ওয়াচ দিয়ে, অবভিয়াসলি। সো স্টপ ওয়াচের ইনিশিয়াল রিডিং কি হয়? 0। সো আপনি যখন স্টপ ওয়াচ শুরু করছেন, ওটা 0 সেকেন্ড। 0 সেকেন্ডে আপনার অবজেক্টটা যেই জায়গায় আছে, আপনি একটা ফিতা দিয়ে মাইপা দেখছেন, ওইটা আমার অরিজিন থেকে বা পয়েন্ট অফ রেফারেন্স থেকে 2 মিটার ডিস্টেন্সে আছে। তাহলে 0 সেকেন্ডে তার ইনিশিয়াল পজিশন 2 মিটার। আপনি এটা লিখলেন। 1 সেকেন্ড সময় গেল, আপনার স্টপ ওয়াচে 1 সেকেন্ড সময় গেছে। আপনি এবার আবার আপনার একটা লেজার লাইট আছে, যেটাতে আপনি আসলে মাপতে পারতেছেন ও কতটুকু ডিস্টেন্সে গেছে। 1 সেকেন্ড পর আপনি দেখলেন আপনার অবজেক্টের পজিশন 2 মিটার, 2 মিটারেই। 2 সেকেন্ড পর আপনি দেখলেন আপনার অবজেক্টের পজিশন এখনো 2 মিটারেই। 3 সেকেন্ড পর আপনি দেখলেন আপনার অবজেক্টের পজিশন এখনো কোথায়? আপনার অবজেক্ট কি পজিশন চেঞ্জ করছে? তাহলে আপনি এটাকে কি বলবেন? দ্যাট মিনস ও থেকে নড়ে নাই। ও যে ওতে জার্নি শুরু করছে, টাইম চলে গেছে, ও ওতেই বসে আছে। আমি এই ব্যাপারটা বুঝাতে পারছি? তোর কনফিউশন আছে? এটা আপনি ধরেন আপনাকে একটা কেস দেওয়া হলো, আপনাকে ডেটা দেওয়া হয়েছে, আপনি এই ডেটা থেকে এটাই বুঝবেন যে অবজেক্ট তার ইনিশিয়াল পজিশন থেকে নড়াচড়া করে
ওকে, ভালো কথা। এখন যদি আমরা গ্রাফ ড্র করতে চাই, আমরা কি করব? একটা হরাইজন্টাল এক্সিস নিব আর একটা ভার্টিক্যাল এক্সিস নিব। ভার্টিক্যাল এক্সিস কাকে নিব আমরা? পজিশনকে নিব, বিকজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে নিতে হবে। সো এই পজিশনকে আমরা এক্স দিয়ে প্রকাশ করব। এখানে এক্স বলতে এক্স এক্সিস বোঝাচ্ছে না, এখানে এক্স বলতে বোঝাচ্ছে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট বা হরাইজন্টাল পজিশন। এক্স বলতে বোঝাচ্ছি হরাইজন্টালি সে কোন পজিশনে আছে। ঠিক আছে, ওকে। আর এক্স মানে যেটা আমাদের এখানে হরাইজন্টাল এক্সিস, সেই হরাইজন্টাল এক্সিস আমরা নিচ্ছি কাকে? টাইমকে বা টাইম ডিউরেশনকে, সেকেন্ড ইউনিটে। যখন আপনারা গ্রাফ ড্র করবেন এভাবে অবশ্যই এক্সিস গুলোতে আমরা কাকে নিচ্ছি এবং তার ইউনিট কি এরকম ব্র্যাকেট দিয়ে এক্সপ্রেস করে দিবেন। ঠিক আছে, এটা একটা স্ট্যান্ডার্ড। টাইম ইন্ডিপেন্ডেন্ট। 5 সেকেন্ড আপনি ইচ্ছা হলে 5 সেকেন্ড অবজার্ভ করবেন, আপনি ইচ্ছা হলে 10 সেকেন্ড অবজার্ভ করবেন। ওই 10 সেকেন্ড অবজার্ভ করলে অবজেক্ট যেখানে থাকবে সেটা 10 সেকেন্ড টাইমের উপর ডিপেন্ডেন্ট, তাই না? 5 সেকেন্ড দেখলে আপনি যেখানে দেখতেন, 10 সেকেন্ড দেখলে তার ডিফারেন্ট জায়গায় দেখবেন, রাইট? সো পজিশনটা, মোর স্পেসিফিক্যালি ফাইনাল পজিশনটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। বুঝছি? ভেরি গুড। এখন আপনি যদি একটা গ্রাফ ড্র করেন, আপনার প্রথম পয়েন্ট কি এখানে? 0 2। সেকেন্ড পয়েন্ট কি? 1 2। তারপরেরটা 2 2, তারপরেরটা 3 2। সো 0 2 1 2 2 2 3 2। যদি আমি এটাকে ড্র করি গ্রাফটা, তাহলে দেখতে কেমন হবে? একটা স্ট্রেট লাইন প্যারালাল টু দি হরাইজন্টাল এক্সিস বলতে পারি। ভেরি গুড। এই ধরনের গ্রাফের নাম শাস্ত্রে ডাকে পজিশন ভার্সেস টাইম। পদার্থবিজ্ঞান শাস্ত্র। পজিশন ভার্সেস টাইম, এটাকে পজিশন ড্যাশ টাইমও বলে। ড্যাশ পজিশন ড্যাশ টাইম, এই যে দিস ড্যাশ টাইম। অনেক সময় পজিশন ভার্সেস টাইমও বলে অথবা পজিশন ড্যাশ টাইমও বলে। রুলটা হচ্ছে ওয়াই ভার্সেস এক্স নামে ডাকা। রুলটা কি? ওয়াই ভার্সেস এক্স বা ডিপেন্ডেন্ট ভার্সেস ইন্ডিপেন্ডেন্ট নামে ডাকা। আপনারা কি এখনো হায়ার ম্যাথ, সরি জেনারেল ম্যাথ 2 চ্যাপ্টারটা পড়ছেন? সেট ফাংশন। সেট ফাংশনের মধ্যে ওখানে 3টা সেটের কথা বলছে, একটা হচ্ছে ডোমেইন সেট, একটা হচ্ছে কোডোমেইন সেট, একটা হচ্ছে রেঞ্জ সেট। বলতে ডোমেইন সেট আপনি ইচ্ছা মতো চুজ করতে পারেন। রেঞ্জ সেট গুলো ডোমেইন সেট বসার পর কোডোমেইন থেকে সিলেক্টেড হয়ে আসে, রাইট? সো রেঞ্জের ডিপেন্ডেন্সি কয়টা? 2টা। ডোমেইনের উপর ডিপেন্ড করে, আবার কোডোমেইনের মধ্যে থাকতে হয়। যদি কোনো একটা এলিমেন্ট কোডোমেইন সেটে না থাকে ওটা রেঞ্জ বলা যাবে? করছেন না এটা? তো এনিওয়েজ, রেঞ্জ সেট মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সেট, আর ডোমেইন সেট মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সেট। সবসময় এই ফাংশনের ক্ষেত্রে গ্রাফের নাম রাখা হয় y ভার্সেস x বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ভার্সেস ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এই নামে। বুঝতে পেরেছি? যে কোনো গ্রাফ সবসময় এভাবে হবে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ভার্সেস ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সেটা পজিশন ভার্সেস টাইম গ্রাফ। আচ্ছা, যখন পজিশন ভার্সেস টাইম গ্রাফ is parallel to the is parallel to the horizontal axis মানে at rest object। বুঝতে পারছি? গ্রাফ দেখে বোঝার উপায় কি একটা অবজেক্ট অ্যাট রেস্টে আছে, তার পজিশন ভার্সেস টাইম গ্রাফ উইল বি প্যারালাল টু দি হরাইজন্টাল এক্সিস। বুঝতে পারছি? টাইম সামনে আগাইছে বাট অবজেক্টের পজিশন চেঞ্জ হয়। ফারিয়া বুঝতে পারছেন? তাকি বুঝতে পারছেন? সাবিহা? ওকে। সিলমুন? মুবাশিরা? তেজিব? ভেরি গুড। এখন একটা জিনিস দেখেন, আমাদের এখানে 0 সেকেন্ডে 2 মিটার 2 মিটার 2 মিটার ছিল, 0 সেকেন্ডে 0 মিটার 0 মিটার 0 মিটারও থাকতে পারে। মানে এটা ডিপেন্ড করবে আপনাকে সিনারিও কিভাবে সেট করে দেবে কোশ্চেনে তার উপর, এখানে আপনার হাত নাই। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এইবার এটাকে ধরেন কেস 1 বললাম, হচ্ছে আমাদের পজিশন ভার্সেস টাইম গ্রাফের কেস 1। এবার কেস 2 দেখবো। সো কেস 2 এর জন্য আমি আলাদা করে আর ফ্রেম অফ রেফারেন্সটা আঁকলাম না। দ্যাট মিনস
এই যে অংশটুকু, এটাকে আমি কিসের মধ্যে দিই বলেন তো? এই যে আমার গ্রিন সার্কেলের মধ্যে যে পার্টটুকু আছে, সার্কেল হয়তো ধরেন না, গ্রিন লুপ সার্কেল কিছু একটা, এটা ফর্মুলা 1 রেসিং এর একটা লুপ হয়ে গেছে, বাট এই গ্রিন অবয়বের মাঝখানে যেটুকু আছে ওইটুকু প্রত্যেকটা কেসের জন্য কন্টিনিউ করবে। মানে একটা অবজেক্টকে আমি ধরে নিব ও পজিশনে আছে, সে এর পজিশনে টি ইকুয়ালস 3 সেকেন্ড পরে থাকবে, ঠিক আছে? আচ্ছা, মানে পজিশন চেঞ্জ করে। সো এই পুরো জায়গাটাতে এখন একটা নতুন এক্সপেরিয়েন্স হবে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কি নতুন একটা ডেটা শিট নিচ্ছি, যেখানে আমরা হরাইজন্টাল অ্যাক্সিসে টি সেকেন্ডে নিব, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে এক্স মিটার ইউনিটে নিব। এইবার আপনি যে এক্সপেরিমেন্ট করবেন সেটার রেজাল্ট আপনার কাছে মনে করেন চলে আসছে। 0 সেকেন্ডে আপনি অবজেক্টটাকে দেখছেন 3 মিটার পজিশনে, 1 সেকেন্ড পর আপনি অবজেক্টটাকে দেখছেন মনে করেন 5 মিটার পজিশনে, 2 সেকেন্ড পর আপনি দেখছেন 7 মিটার পজিশনে, 3 সেকেন্ড পর আপনি দেখছেন 9 মিটার পজিশনে। আপনি এই 3 সেকেন্ড পর্যন্ত অবজার্ভ করছেন, ঠিক আছে? আচ্ছা, বিফোর গোয়িং ইন আমি একটু প্রিভিয়াস স্লাইডে আসি। এই প্রিভিয়াস স্লাইডটা একটু দেখেন সবাই। আমাদের এই যে প্রথম যে ডেটাটা 0 সেকেন্ডে 2 মিটার, এটাই কি আপনার ইনিশিয়াল পজিশন ডিটারমাইন করছে না? আর 3 সেকেন্ডে যে 2 মিটার, এই 2 মিটারটা, ও মাই গড, এই 2 মিটারটা হচ্ছে আমাদের জন্য ফাইনাল পজিশন ডিনোট করছে, কারেক্ট? এইবারও আপনি যদি 3 মিটারটা হচ্ছে আপনার জন্য কি ইনিশিয়াল পজিশন, আর 9 মিটারটা হচ্ছে আপনার জন্য কি ফাইনাল পজিশন। একটা মজার জিনিস দেখেন, আমরা একটু আগে বলেছিলাম ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু কি ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। এখানে আপনি যদি ভ্যালু বসান 2 মাইনাস 2 ইকুয়ালস টু কত হবে? দ্যাট মিনস অবজেক্ট ডিসপ্লেস করে নাই। এইবার ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু কি বলবেন? ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। 9 মাইনাস 3 ইকুয়ালস টু কত? 6 মিটার। সো আপনার এই অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 6 মিটার। তার মানে এটা অবজেক্ট ইন মোশন, কোনোভাবে অবজেক্ট অ্যাট রেস্ট। হ্যাঁ, ইট ক্যান বি আ লিটমাস টেস্ট। আপনি যে গ্রাফটা আঁকবেন, গ্রাফটা আঁকার আগে আপনি একটা লিটমাস টেস্ট করে নেবেন যে অবজেক্ট অ্যাট রেস্ট না অবজেক্ট ইন মোশন। বুঝতে পারছি? এবার আপনার জন্য গ্রাফ আঁকতে হবে। সো গ্রাফ আঁকার জন্য আপনি কি করবেন? ওই যে এক্স 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 না, সরি, বারবার আমি এক্স চলে আসে। একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিসে টাইম যাবে, এটাকে টাইম অ্যাক্সিসও বলতে পারেন। যেহেতু আমরা পজিশন ভার্সেস টাইম বলতেছি, সেটাকে আপনি টাইম অ্যাক্সিসও বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে পারবেন, কজ এক্স অ্যাক্সিস যেহেতু পরীক্ষায় মানে বা বইয়ে ইউজুয়ালি বলে। বাট আমি বলি সবসময় হরাইজন্টাল অ্যাক্সিস নাম বলতে এক্স অ্যাক্সিসের জায়গায়। কারণ কি, পজিশনকে আমি কি বলছি, সেখানে আবার এক্স অ্যাক্সিস বললে ওরা কি মানে বুঝতে পারে, মানে স্যাররা ভুল ধরার জন্য বলতে, আর তুমি তো এক্স বলতে এটা বুঝাইছো, তাহলে এটা একই সাথে উপরে আর ডানে কেমনে হয়, বুঝছো না? সো এই জন্য এটাকে হরাই। আর যদি এটা বলতে, আবার অনেকে এখানে একটা ভুল করে কি জানো, এই এক্সটাকে ওরা এস বলে। বলা যাবে না, কারণ একটা হচ্ছে গিয়ে পজিশন, একটা ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট বের করার জন্য আপনার দুইটা পজিশনের সাবট্রাকশন করতে হয়, রাইট? আপনি সাবট্রাকশন ছাড়া তো ডিসপ্লেসমেন্টটা পাবেন না, পাবেন না। সো আপনি এই যে এখানে যেটা করছেন, এটা হচ্ছে আপনার ডিসপ্লেসমেন্ট এস। এটাকে আপনি বলতে পারেন এস ইকুয়ালস টু ফাইনাল পজিশনকে এক্স এফ বলতে পারেন, এক্স বলতে পজিশন, এফ বলতে ফাইনাল। আর ইনিশিয়াল পজিশনকে আপনি এক্স আই বলতে পারেন, ইনিশিয়াল পজিশন, আই বিং ইনিশিয়াল, বুঝছেন? বাট সবসময় ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু হচ্ছে এক্স এফ মাইনাস এক্স আই। সো দুটো দুই কোয়ান্টিটি, দুটোকে মিলানো যাবে। যদিও আমাদের বইগুলোতে হয়তো অনেক ক্ষেত্রে মিলিয়ে ফেলেছে, বা গাইডগুলোতে মিলিয়ে ফেলেছে, বা অনেক টিচাররাও মিলিয়ে ফেলেন, এটাতে আসলে মানে ওটা একটু ইগনোর করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? এবং এই গ্রাফটাকে অনেকেই ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ বলে, ভুলেও এটাকে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ বলতে চান না। যদি কোনো কারণে বোর্ড পরীক্ষায় বলে ফেলে তখন আলাদা কথা, ওই ভুলের সাথে তাল মিলাইতে হবে, ঠিক আছে? বাট বলবে না আশা করি, আশা করতেছি, ঠিক আছে? পজিশন ভার্সেস টাইম গ্রাফ জীবনেও, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ না, ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ, সবই পজিশন ভার্সেস টাইম গ্রাফ, ঠিক আছে? ওকে। সো এখন দেখেন, এখানে আমার হরাইজন্টাল এক্সিস মানে টাইম এক্সিস, আর ভার্টিক্যাল এক্সিস মানে হচ্ছে পজিশন এক্সিস, বলতে পারি? তাহলে এইখানে আমি যদি এখন গ্রাফ ড্র করি, আমার ফার্স্ট পয়েন্ট কি 0 3, সেকেন্ড পয়েন্ট হচ্ছে
152739। যদি আমি ভ্যালুগুলোকে বসাই তাহলে মোটামুটি ভুল করছি, একটু উপর থেকে শুরু হবে, মোটামুটি এরকম একটা স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইন কেন হবে সেটারও আমি একটু প্রুফ দিয়ে দিই, একটু দেখেন না। এই 3 আর 5 মাইনাস করলে কত হয়? 1 লিখতে গেছিলাম। 3 আর 5 মাইনাস করলে হয় 2। 5 আর 7 মাইনাস করলে কত হয়? 7 আর 9 মাইনাস করলে কত হয়? এই প্রত্যেকবার সে 2 মিটার ইনক্রিমেন্ট আসছে না একটা, এবং এই 2 মিটার ইনক্রিমেন্টের জন্য তার টাইম কতটুকু লাগছে? 1 সেকেন্ড। পার 1 সেকেন্ড তার 2 মিটার করে ইনক্রিমেন্ট হয়েছে। এই রেটটা কি ফিক্সড না? দিস ইজ বাই এটা একটা স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন মুভিং আপওয়ার্ডস, কারণ ইনক্রিমেন্ট হয়েছে, ডিক্রিমেন্ট না, বা ডিক্রিজ করে না আর কি। ইনক্রিমেন্টের অপোজিট কি ডিক্রিমেন্ট? কিছু একটা হবে আর কি। আচ্ছা, এনিওয়েজ, সো গ্রাফটা দেখতে অনেকটা এইরকম হবে, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। সো এই গ্রাফটাকে আমরা বলবো অ্যান অবজেক্ট ইন মোশন, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? এখন একটা জিনিস দেখেন, আমার গ্রাফটাতে একটু যদি ফোকাস করি সবাই, গ্রাফের স্টার্টিং পয়েন্টকে মনে করেন বললাম এ। এই কেস 2 এর যে গ্রাফটা আছে, গ্রাফটা যেই পয়েন্ট থেকে স্টার্ট করছে 0 3 পয়েন্ট, মানে এ পয়েন্ট মানে কি? এ পয়েন্ট মানে হচ্ছে 0 3, এটা হচ্ছে এ পয়েন্ট বলতে পারি। আর যে ফাইনাল পয়েন্ট এটাকে মনে করা বললাম বি। বি পয়েন্ট হচ্ছে কত? 39 বলা যায়। তাহলে এ বি গ্রাফের বি পয়েন্ট থেকে, সবাই একটু খেয়াল করে দেখেন, বি পয়েন্ট থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি অন এক্স অ্যাক্সিস, এটাকে বললাম মনে করেন বিসি। আবার এ পয়েন্ট যেটা আছে না, এ থেকে আমি একটা হরাইজন্টাল লাইন ড্র করলাম, যেটাকে আমি বললাম এডি, যেন এডিটা বিসি কে ইন্টারসেক্ট করে। কেন করছে একটু পরে বলতেছি, বাট করলাম আপাতত, ঠিক আছে? যদি এই কাজটা আমরা করি, আপনারা কি বিসি এর লেন্থ হবে 9 মিটার। গ্রাফের ডেসক্রিপশন অনুযায়ী এই বিসি এর লেন্থটাই কি আমার এই 9 মিটার না? ওকে। আবার এডি, এডি এর লেন্থ কতটুকু হবে? 3 বলা যায়। এডি এর লেন্থ যদি 3 হয় তাহলে এই যে এখানে ওসি এর লেন্থ কত হবে? 3। আমি তাহলে বলতে পারি এটাকে যদি ও পয়েন্ট বলি, এডি ইকুয়ালস টু ওসি ইকুয়ালস টু 3 সেকেন্ডস বলা যায়। কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন আবার আরেকটা জিনিস দেখেন, আমার ও এ যে অংশটুকু, ও এর লেন্থ কতটুকু হবে? 3 হবে না? বুঝতে পারতেছি এ পয়েন্টের যে আমাদের অ্যাপসিস হয় সেটাই কি ও এর লেন্থ না? সো ও এর লেন্থ যদি 3 হয় তাহলে সিডি এর লেন্থ কত হবে? 3। শাবাশ। সো ও এ ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু হচ্ছে 3 মিটার বলা যায়। কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এবার সবাই একটু কষ্ট করে ট্রায়াঙ্গেল এ ডি বি এর দিকে তাকাই। ট্রায়াঙ্গেল এ ডি বি এর মধ্যে গ্রাফের অংশ কত? ব্লু লাইনটা না জাস্ট? এই এবি লাইনটা আমার যে হরাইজন্টাল এক্সিস আছে, টাইম এক্সিস, সে টাইম এক্সিসের সাথে যতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেই অ্যাঙ্গেলকে আমরা থিটা বলতে পারি না? বলা যায়। এই থিটা এর কত? কেন জিজ্ঞেস করতে একটু পরে বলছি, বাট ধরেন আমি থিটা কাকে কাকে থিটা বলছি এখানে? আমার যে এই ব্লু লাইনটা আছে, যে গ্রাফটা আছে, অরিজিনাল গ্রাফটা আছে, সে হরাইজন্টাল এক্সিসের সাথে যে অ্যাঙ্গুলার ডেভিয়েশন ক্রিয়েট করছে তাকে আমরা বলছি কি? থিটা। এবং সেই থিটা ট্যানজেন্টের ভ্যালু জানতে, tan থিটা ইকুয়ালস টু হোয়াট? অপোজিট বাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অপোজিট বাই এডজেসেন্ট। সো অপোজিট বলতে আমরা এখানে কি বুঝতেছি? বিডি। আর অ্যাডজেসেন্ট হচ্ছে এডি। কোনো কনফিউশন আছে? না। এখন এই বিডি বলতে আমরা কি বিসি মাইনাস সিডি বলতে পারি, এবং এডি জায়গায় এডি বললাম ফর নাও, ঠিক আছে? একটু খেয়াল করে দেখেন, এই বিসিটাকে কি আমরা ফাইনাল পজিশন বলে রাখছি না? বিসি এর যে ভ্যালু 9 মিটার, এটা কি ফাইনাল পজিশন না? ফাইনাল পজিশন মানে কি? এক্স এফ বললাম, এটাকে এক্স এফ, ঠিক আছে? সিডিটা কি? এই যে সিডি হচ্ছে 3 মিটার, 3 মিটার কি আমার জন্য ইনিশিয়াল পজিশন না? ইনিশিয়াল পজিশনকে আমরা এক্স আই বলছি না এখানে, মাত্র বোঝানোর জন্য। সো আমি সিডি এর জায়গায় কি এক্স আই বলতে পারি?
ডিভাইডেড বাই এডি। এডি কতটুকু আমার জন্য? 3 সেকেন্ডস। এই টোটালটাই আমার টাইম না, টাইম ডিউরেশন না? সো এডি এর জায়গায় আমি বললাম মনে করেন টি। কথা, এখন এক্স এফ মাইনাস এক্স আই কে কি আপনারা ডেল্টা এক্স বলতে পারেন? ভি মাইনাস ইউ কি ডেল্টা ভি না? ভেলোসিটি চেঞ্জ। সো ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন কি চেঞ্জ ইন পজিশন না, যেটাকে আমি ডেল্টা এক্স বলতে পারি? সো এটাকে বললাম ডেল্টা এক্স, আর এটাকে বললাম ডেল্টা টি। টি বা ডেল্টা টি একই কথা, কারণ সেকেন্ড থেকে শুরু হয়েছে, রাইট? ডেল্টা এক্স বাই ডেল্টা টি কে ফিজিক্সে কি বলে? ভেলোসিটি চেঞ্জ ইন পজিশন ইন আ সার্টেন ডিরেকশন ওভার ইউনিট টাইম। চেঞ্জ ইন পজিশন, আচ্ছা আর আরো আমি সিম্পলিফাই করি। এই যে ডেল্টা এক্স, এই যে ডেল্টা এক্স, এটাকে শুরু থেকে আমরা কি বলে আসছি? ডিসপ্লেসমেন্ট বলছি না? তাহলে আমি যদি একটু পরের পেজে আসি, আমরা ট্যান থিটা নিয়ে, ট্যান থিটা ইকুয়ালস টু আমি পেয়েছি ডেল্টা এক্স বাই ডেল্টা টি। আর ডেল্টা এক্স মানে কি আমাদের জন্য? ডিসপ্লেসমেন্ট, রাইট? কেস টু এর জন্য ডেল্টা এক্স কি ডিসপ্লেসমেন্ট না? আর ডেল্টা টি মানে কি টাইম ডিউরেশন না? দ্য ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইকুয়ালস টু হোয়াট? বুঝতে পারছি? দিস ইজ হাউ ভেলোসিটি কামস অ্যাবাউট। এই জন্য আপনি ভেলোসিটি জানতে চান, কারণ আপনার কাছে মনে করেন এরকম 4টা অবজেক্ট ইন মোশন আছে। না না, হাইপোটেনাসটা ভেলোসিটি না, এটার হাইপোটেনাসটা হচ্ছে গ্রাফটা, যেই গ্রাফ ফলো করে ও একটা সার্টেন রেটে ওর পজিশন ইনক্রিজ করছে। এখানে ভেলোসিটি বলতে বোঝায় ট্যান, দেখেন আমি কি করছি, ট্যান থিটা বের করছি, সেই ট্যান থিটা ইকুয়ালস টু কি বলছি? ভেলোসিটি। সো আমার এখানে যে হাইপোটেনাসটা, সেই হাইপোটেনাস অ্যাডজেসেন্টের সাথে অথবা হরাইজন্টাল এক্সিসের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তার tan এর রেশিওটাই হচ্ছে। বুঝতে পারছেন? হাইপোটেনাসটা অ্যাকচুয়ালি আপনার ভেলোসিটি বের করতে সাহায্য করতেছে। কিভাবে? ওই থিটা বের করে। হাইপোটেনাসটা যদি না থাকতো, যেমন একটু আগের ইকুয়েশনে দেখেন, এগুলো হাইপোটেনাস ও একদম ফ্ল্যাট না, তার মানে এখানে আমি অ্যাঙ্গেলটা কত বলবো? 0 ডিগ্রি বলবো না? যদি এখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, তাহলে ট্যান জিরো ইকুয়ালস টু কত? ভেলোসিটি কত? 0, অ্যাট রেস্ট। বুঝছেন? আর এখানে হাইপোটেনাস, দ্যাট মিন্স ও একটা অ্যাঙ্গেল অবশ্যই ক্রিয়েট করছে, ওই অ্যাঙ্গেলের ট্যান থিটাটাই হচ্ছে আপনার ভেলোসিটি। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? সবাই বুঝতে পারছে? এই জন্যই আপনার ভেলোসিটি দরকার, বিকজ আপনার 4টা অবজেক্ট ইন মোশন আছে। কারো জন্য হাইপোটেনাসে থিটা ওয়ান বেশি, ধরেন আপনার 4টা যদি অবজেক্ট থাকে, 4টার রেট যদি ডিফারেন্ট হয়, তাহলে থিটা ওয়ান, থিটা টু, থিটা থ্রি, থিটা ফোর, 4টাই ডিফারেন্ট হবে না? আপনি যদি এই থিটা ওয়ান, থিটা টু, থিটা থ্রি, থিটা ফোর এর ট্যান গুলো বাইর করেন, বার করলে বুঝবেন যে কে বেশি আগাচ্ছে, কে কম আগাচ্ছে। আপনি তখন রেট, এই যে ভেলোসিটি, ভেলোসিটি নাম আছে, সুন্দর বলতে অনেক বড় না, বাট সুন্দর এই সেন্সে, এটাকে বলে চেঞ্জ ইন পজিশন ভেক্টর ওভার ইউনিট টাইম বা টাইম বলা যায়। বুঝতে পারছেন? অথবা চেঞ্জ ইন পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু টাইম। বুঝতে পারছি? অবশ্যই। এখন আমি আরেকটা জিনিস দেখাই এখানে, একটু ওই যে জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2.2 কে কানেক্ট করে দিই, যাচ্ছি একটু যে, আই নো ইট কেন বলতেছি, বিকজ ইটস দ্য সেম, মানে আমি এখানে একটা মানে শব্দ ইউজ করতে বললাম, ইটস দ্য সেম থিং। জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2.2 তে আপনারা যেটা ফাংশন, এখানে সেম থিং আসছে। কিভাবে একটু বুঝাই? ফাংশনে আপনার কি থাকে, ফাংশনের এই ডিসক্রিপশনে নিশ্চয়ই সবাই দেখছেন যে y ইকুয়াল টু এফ অফ এক্স, দেখছেন না? দেখছেন না সবাই? আমরা মাত্র যে গ্রাফটা আঁকছি, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এফ অফ টি। এক্স ইকুয়ালস টু এফ অফ টি মানে কি? পজিশন ইজ আ ফাংশন অফ টাইম। বুঝতে পারছি? ওকে, ভেরি গুড। এখন আমি এক্স আর টিতে ভুলে যাই, আপাতত ওয়াই আর এক্স একটু আসি, বিকজ গ্রাফের ক্ষেত্রে নর্মালি বা ফাংশনের ক্ষেত্রে নর্মালি ওয়াই আর এক্স থাকে, তাই না? এখন একটু এই গ্রাফ দেখেন, এই ট্রায়াঙ্গেলটা দেখেন। এই ট্রায়াঙ্গেলের মধ্যে বিসি যেই ভ্যালুটা ছিল,
এটা ছিল আপনার ওয়াই এর একটা ভ্যালু, রাইট? এটাকে মনে করেন আমি ওয়াই টু বললাম কথার কথা। আর সিডি বা ডিসি যে ভ্যালুটা ছিল সেটা ছিল ওয়াই এর আরেকটা ভ্যালু, এটাকে মনে করেন ওয়াই ওয়ান বললাম। মানে মানে দুইটা ভ্যালু না, ডিসি ওয়াই এর ভ্যালু, সিডিও কি ওয়াই এর ভ্যালু। সিডিটা হচ্ছে ইনিশিয়াল, তাই এটাকে ওয়াই ওয়ান বলছি। বিসিটা হচ্ছে ফাইনাল, তাই এটাকে ওয়াই টু বলছি। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে? তো আমরা যখন এই যে বিসি করছি, এই বিসি মাইনাস কে আমরা কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বলতে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বলতে পারি? এখানে আমরা বলছি এই যে বিসি যে লেন্থ টু আছে, এই বিসি লেন্থ পুরাটা হচ্ছে আমার জন্য কি ওয়াই টু, আর সিডি লেন্থ যেটা সেটা হচ্ছে আমার জন্য কত, ওয়াই ওয়ান। তাহলে আপনি যে বিডি বের করতে যাচ্ছেন, বিডিটা কি? বিডিটা হচ্ছে বিসি থেকে সিডি বাদ দিয়ে বা ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বাদ দিলে আপনি এই চেঞ্জটুকু পাচ্ছেন লিটারেলি, তাই না? রাইট? সো আমি এখানে যে ট্রায়াঙ্গেলটা রেখেছি, আমি যদি একটু আরেকবার একটু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় কিনা, মোটামুটি হয়েছে, হয় নাই, হয় নাই। আচ্ছা দেখি। সো আমরা এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মোটামুটি পেয়েছিলাম, তাই না? এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে এই অংশটুকুকে আমরা ডেল্টা ওয়াই বলতাম, তাই না? আর এই অংশটুকুকে আমরা সিমিলারলি ডেল্টা এক্স বলতে পারি না? ডেল্টা এক্স এই সেন্সে যে আপনি যদি এই ফাইনাল পয়েন্টটাকে এক্স টু বলেন, এই ফাইনাল পয়েন্টটাকে এক্স ওয়ান বলেন, তাহলে ইন বিটুইন গ্যাপটা কি হবে, এক্স টু মাইনাস এক্স ওয়ান হবে শুরু থেকে। বুঝতে পারছেন? সো এই যে y2 minus y1 divided by x2 minus x1 equals to আমরা বলতে পারি ডেল্টা y বাই ডেল্টা x, বলতে পারি না? ডেল্টা y বাই ডেল্টা x বলতে আমরা আসলে এই ট্রায়াঙ্গেলের জন্য কি বুঝতেছি, অপোজিট বাই হাইপোটেনাস। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর অপোজিট বাই হাইপোটেনাস কি আমি ডেল্টা y বাই ডেল্টা x করছি না? এইটাকে আপনাদের হায়ার ম্যাথে যেই নামে ডেকেছে তাকে বলে, এবং স্লোপ আসে ফাংশন থেকে। কারণ স্লোপটা হচ্ছে দ্য চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সরি, দ্য চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ব্যাপারটা খুব ভালো মতো বুঝেন। মনে করেন আপনার কাছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার একটা ফাংশন আছে, কথার কথা। ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার ফাংশনে আপনি এক্স ওয়ান বসাইলেন মনে করেন টু, আপনি এখানে এক্স ওয়ান ইকুয়ালস টু বসাচ্ছেন টু, তাহলে ওয়াই ওয়ান কত পাবেন? আপনার কাছে একটা ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার ফাংশন আছে, আপনি এক্স ওয়ান এর ভ্যালু বসাচ্ছেন টু, ওয়াই ওয়ান কত পাবেন? ফোর। এরপর আপনি এক্স টু ইকুয়ালস টু বসাচ্ছেন ফোর, তাহলে ওয়াই টু কত পাবেন? 16। কারেক্ট? এখন আপনি যদি বলেন আমাকে যে ভাই আমার ওয়াই এর মানটা শুরুতে ছিল কত, ফোর, পরে হয়েছে কত, 16, কেন হয়েছে? কেন হয়েছে? অ্যান্সার কি আসবে? কত আমি এক্স এর ভ্যালু চেঞ্জ করছি, কতটুকু, টু থেকে ফোরে চলে গেছি। সো আমি কি বলতে পারি ডেল্টা এক্স ইকুয়ালস টু ফোর মাইনাস টু, বা টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে বা এক্স এ মাত্র টু চেঞ্জ করলে ওয়াই তে ডেল্টা ওয়াই ইকুয়ালস টু আমার চেঞ্জ কত হয়, 16 মাইনাস ফোর ইকুয়ালস টু কত, 12 বলা যায়। এটা এমন একটা ফাংশন ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার, এমন একটা ফাংশন যেখানে আপনি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে মাত্র চেঞ্জ করছেন কতটুকু, টু, বাড়াইছেন কতটুকু, টু, বাট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে বাইরে গেছে কত, 12। এটা গেল। আবার মনে করেন আমি ওয়াই ইকুয়ালস এক্স কিউব একটা ফাংশন নিলাম, কথার কথা। সো এখানে যদি আমি এক্স ওয়ান ইকুয়ালস টু টু নেই, ওয়াই ওয়ান ইকুয়ালস টু কত আসবে, 8। আর যদি আমি এক্স টু ইকুয়ালস টু থ্রি নেই, ওয়াই টু ইকুয়ালস টু কত আসবে, 27 আসবে না? সো এইখানে যদি আপনি ডেল্টা এক্স নেন, ডেল্টা এক্স কত করছেন, 1 করছেন, কারেক্ট? আর ডেল্টা ওয়াই কত আসবে, 27 মাইনাস 8 কত হয় বলেন তো, 19। এক, প্রথমটা ছিল y, দ্বিতীয়টা হচ্ছে y ইকুয়ালস টু কিউব ফাংশন আছে, একটা y ইকুয়ালস টু এক্স স্কয়ার, একটা y ইকুয়ালস টু এক্স কিউব। আমি দুইটা ফাংশনের মধ্যে কোনটা আমাকে ফাস্টার চেঞ্জ দেয়, মনে করেন এক্স স্কোয়ার থেকে এক্স কিউব যে ফার্স্টটা চেঞ্জ দেয়, এটা তুমি ইকুয়েশন দেখে বুঝতেছি, আমি এমনি বুঝতে চাচ্ছি না, আমি রেট অফ চেঞ্জ দেখে বুঝতে চাচ্ছি, একদম ভ্যালু দেখে বুঝতে চাচ্ছি, তখন আমাকে এটা করতে হবে না, এক্স ওয়ান এক্স টু বসাতে হবে না। আচ্ছা, আরেকটা চেঞ্জ আমি ছোট্ট করি। মনে করেন আমি এক্স টু নিছি 4,
তাহলে কত হইতো? 4 4 যা 16, 16 4 যা 64, তাই না? 4 কিউব তাহলে 64, রাইট? তাহলে এবার আপনি বলেন ডেল্টা এক্স কত নিচ্ছি আমরা? 2। আর ডেল্টা ওয়াই কত আসতেছে? 64 মাইনাস 8 কত আসে বলেন তো? 40, 58 না 56, 56 না 56। তাহলে প্রথম যে ফাংশন এখানে আপনি করার জন্য চেঞ্জ পাইছেন কত? 12। আর এখানে 2 চেঞ্জ কত? 56। তাহলে কার প্রোগ্রেশন বেশি? y equals to x cube এর প্রোগ্রেশন বেশি, প্রুভেন, রাইট? এই প্রোগ্রেশন কার বেশি কার কম, এই কম্পারিজনের জন্য আমার কি দরকার? স্লোপ দরকার। স্লোপটা কেন দরকার বুঝতে পারছি? কার ফাংশন বেশি প্রোগ্রেস করে, কার ফাংশনের প্রোগ্রেশন কম, এই ব্যাপারটা মানে কম্পেয়ার, সোজা কথা কম্পারিজনের জন্য আমার এটা। আর আমরা সবসময় কি বের করতে চাই? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, দ্য চেঞ্জ ইন ওয়াই with respect to change in x, কারণ ওয়াইটা আপনার হাতে না, আপনার হাতে কি এক্স, আপনি এক্স চেঞ্জ হইলে তার উপর ডিপেন্ড করে ওয়াই চেঞ্জ হয়, দ্যাটস ওয়াই চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন এক্স। বুঝাইতে পারছি? এতগুলো কথা, লাস্ট লাইন হচ্ছে ফিজিক্স এর জন্য আমি একসাথে অনেক কিছু পড়াই ফেলছি। জেনারেল ম্যাথও আনসি 2.2, হায়ার ম্যাথেও স্লোপ মনে হয় স্ট্রেট লাইন চ্যাপ্টারটা, তাই না? ওখানে বাট এই যে স্লোপের ব্যাপারটা, এইটা আপনার অনেক দিন পর্যন্ত লাগবে, মানে ইনফ্যাক্ট জব লাইফেও লাগবে, ঠিক আছে? অ্যান্ড যদি ক্যালকুলাস করতে চান, ক্যালকুলাসের বেসিক হচ্ছে এটা, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। অ্যান্ড ক্যালকুলাস এই জন্য লাগে, যখন আমরা কার্ভ লাইন নিয়ে কাজ করি না, তখন 100টা স্লোপ পাওয়া যায়। এখানে স্লোপ একটা, কারণ স্ট্রেট লাইন একটা, অ্যাঙ্গেল একটা। কার্ভ থাকলে সমস্যা হচ্ছে কোনো স্ট্রেট লাইন নাই, প্রতিটা পয়েন্টে পয়েন্টে একটা করে ট্যানজেন্ট রাখা যায়, যতগুলা ট্যানজেন্ট ততগুলা অ্যাঙ্গেল ততগুলা স্লোপ। সো আপনাকে তখন পিন পয়েন্ট করতে হলে কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে, মানে ক্যালকুলাস আনতে হয় আর কি। সো ওই ডেফিনেট একটা স্লোপ পাওয়ার জন্য আমাদের ক্যালকুলাস লাগে, বাট বেসটা এখান থেকে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। আচ্ছা, এনিওয়েজ, নেক্সট লাইন হচ্ছে দ্য স্লোপ অফ পজিশন ভার্সেস টাইম গ্রাফ gives us the magnitude of velocity. ডাইরেকশন দিতে পারে না সে, ডাইরেকশনের জন্য আপনার আরো অ্যাডেড ইনফরমেশন লাগবে, বাট ব্যাপারটা বুঝতে পারছি। কোনো কনফিউশন আছে? আপনি তো তুলছেন না, অন্য খাতা নিয়ে এসেছেন, সমস্যা নেই, আজকে একটা পিডিএফ দিয়ে দিই। বুঝতে পারছি, নো ওয়ারিস। আচ্ছা, কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? একটু আমরা বুঝতে পারছি যে আস্তে আস্তে ডিফিকাল্ট টপিকের মধ্যে কিন্তু ঢুকতেছি, ঠিক আছে? এই যে ক্যালকুলেশন গুলো আছে, এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে। কিভাবে? মনে করেন কথার কথা, আপনাকে এরকম একটা গ্রাফ দিল, বললো এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, কথার কথা, এবং বললো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে টি। আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য ভেলোসিটি, আপনার অ্যান্সার কি হবে? দ্য ভেলোসিটি ইজ tan 60 ডিগ্রি। একটু আগে আমরা স্লোপ কেমনে বের করছি? tan থিটা দিয়ে বের করছি না? সো ভেলোসিটি কি হবে? tan থিটা। এই যে একটু আগে স্লাইডে এই কথা লেখা আছে, tan থিটা ইকুয়ালস টু হোয়াট? এই যে আমার ফিটা এরকম ছিল না? বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? সো মানে এই ব্যাপারগুলো আপনাকে পরীক্ষায় ধরানো, যে ল্যান্ড মারার জন্য দিই, মানে ডিরেক্টলি কোথাও বইয়ে বলা নাই, বাট আপনাকে পরীক্ষায় দিয়ে একটু কনফিউশনে ফেলবে যে আসলে তো আল্লাহ কোনো ডেটা দেওয়া নাই, ট্যাকেল দেওয়া আছে, 60 ডিগ্রি দিয়ে কেমনে বের করবো, কেমনে বের করবো। ও বাই দ্য ওয়ে, আমি তো আপনাদেরকে স্লোপের ডেফিনেশন বলে দ্য ডেফিনেশন অফ স্লোপ দিই, হ্যাঁ? তাহলে হয়তো একটু বুঝতে সুবিধা। পজিশন ভার্সেস টাইম গ্রাফের স্লোপ হচ্ছে গিয়ে ভেলোসিটি, আবার ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের স্লোপ হচ্ছে অ্যাক্সেলারেশন। সো স্লোপ আসতেই থাকবে বারবার। স্লোপের ডেফিনেশন হচ্ছে the tangent
ratio of the angle that the graph or straight line creates with the positive horizontal axis. What is the slope of a straight line? The tangent ratio of the angle that the graph or straight line creates with the positive horizontal axis is the slope of that graph. ঠিক আছে, এটা হচ্ছে একটা ডেফিনিশন। আরেকটা ডেফিনিশন হচ্ছে রেশিও, রেশন বানাই ফেলছি, রেশিও বিটুইন delta y and delta x. এখন delta y আবার কি? delta y equals to change in dependent variable, delta x হচ্ছে change in independent variable। বুঝতে পারছি? দুটোর যে কোনো একটা বললেই হয়, দুটো বললে তারও হবে। There is no room for confusion at all. বুঝতে পারছি এটুকু? কোনো কনফিউশন আছে? কার কোনো কোয়েশ্চেন আছে? ভেরি গুড, নাইস। এই হচ্ছে এবার কেস 3। সো ফ্রেম অফ রেফারেন্স এখনো সেমই আছে, একটা অবজেক্ট ও থেকে এতে যাবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইম লাগবে। এই হচ্ছে টাইম সেকেন্ডস, এই হচ্ছে পজিশন এক্স মিটার্স, এটাকে বললাম 0 সেকেন্ড। 0 সেকেন্ড আমি দেখলাম এবার সে 0 মিটারে আছে। 1 সেকেন্ড পর দেখলাম সে 4 মিটারসে আছে। 2 সেকেন্ড পর দেখলাম সে 9 মিটারসে গেছে। 3 সেকেন্ড পর দেখলাম আমরা 15 মিটারে গেছে। সো ডু ইউ সি দেয়ার ইজ নো প্যাটার্ন হিয়ার। 0 থেকে 4 এই 1 সেকেন্ডে সে 4 মিটার আগাইছে। 4 থেকে 9 এখানে সে 5 মিটার আগাইছে। 9 থেকে 5 সে এখানে কতটুকু আগাইছে? 6 মনে হয়, তাই না? 6 মিটার আগাইছে। ইনফ্যাক্ট তার প্যাটার্নটাও ইনক্রিজ করছে, মানে 4 এর পর 5, 5 এর পর 6, এটা ইউনিফর্ম চেঞ্জ হয় নাই, মানে ইউনিফর্ম টাইমে ইউনিফর্ম অ্যামাউন্ট অফ ডিস্টেন্স সে ক্রস করে নাই, বলতে পারি। আচ্ছা, একটা জিনিস একটু আগের গ্রাফটার, প্রতি 1 সেকেন্ডে সে কতটুকু করে গেছে? পরের 1 সেকেন্ডে কতটুকু গেছে? পরের 1 সেকেন্ডে কতটুকু গেছে? 2 মিটার্স। আমি কি এই কেসে বলতে পারি যে ইউনিফর্ম ডিস্টেন্স, আচ্ছা এখানেই কোথাও লিখি, ইউনিফর্ম ডিস্টেন্স ইন ইউনিফর্ম টাইম, বলতে পারি যে প্রত্যেক 1 সেকেন্ডে অবজেক্ট 2 মিটার করে আগাচ্ছে, রাইট? তাহলে আমি কি বলতে পারি না যে এটা একটা ইউনিফর্ম ভেলোসিটি? বলা যায়। ইউনিফর্ম ভেলোসিটির ডেফিনিশন হচ্ছে যেই ভেলোসিটির ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন কোনোটাই চেঞ্জ হয় না, তাকে আমরা ইউনিফর্ম ভেলোসিটি। প্রত্যেক 1 সেকেন্ডে সে 2 মিটার করে আগাচ্ছে, তাহলে ভেলোসিটি কত হবে? 2 মিটার পার সেকেন্ড হবে, তাই না? সো 2 মিটার পার সেকেন্ড যদি পুরোটা টাইম ধরে হয়, তার তো আসলে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। সো ইউনিফর্ম ভেলোসিটি। তার মানে আমি কি কেস 2 এর গ্রাফ থেকে তিনটা ডিসিশন নিতে পারতেছি না? ফার্স্ট ডিসিশন অবজেক্ট ইন মোশন, সেকেন্ড ডিসিশন হচ্ছে গিয়ে ওর স্লোপটাই হচ্ছে ভেলোসিটি, থার্ড ডিসিশন হচ্ছে যেহেতু স্লোপ একটা, দ্যাট মিনস ভেলোসিটিটা ইউনিফর্ম। তিনটা কমপ্লিট ডিসিশন আমি এখান থেকে নিয়ে ফেলতে পারতেছি।
ক্লিয়ার? ভেরি গুড। বাট কেসটা ডেটা শিট থেকেই বুঝতে পারতেছি অবজেক্ট, এবং এটার স্লোপ কি হবে, ভেলোসিটি দিবে আমাকে, বাট ভেলোসিটিটা ইউনিফর্ম না, এক এক টাইমে সে এক এক অ্যামাউন্ট অফ ডিস্টেন্স ক্রস করছে, ডিফারেন্ট টাইম মানে সেম টাইমে ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ডিস্টেন্স যাচ্ছে, সো এটা একটা নন ইউনিফর্ম ভেলোসিটি। বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। সো যদি একটা গ্রাফ ড্র করি, ওয়াই এক্সিসে বা হরাইজন্টাল এক্সিসে হচ্ছে এক্স মিটারস, ভার্টিক্যাল এক্সিসে হচ্ছে টি টাইম সেকেন্ডস, এইটার গ্রাফ মোটামুটি অনেকটা এরকম হবে। ইট উইল বি আ কার্ভ, কনস্ট্যান্টলি বাড়তেছে, প্রথমে 4 মিটার গেছে, তারপর 5 মিটার গেছে, তারপর 6 মিটার গেছে। বুঝতে পেরেছি? এখন এই ক্ষেত্রে আপনার যদি স্লোপ বের করতে হয়, যেহেতু এটা কার্ভ, কার্ভের জন্য স্লোপ বের করার ওয়ে হচ্ছে আপনি একটা পয়েন্ট নেন, সেই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করব। ট্যানজেন্ট মানে তো জানি আমরা, তাই না? যেটা হচ্ছে কি জাস্ট টাচ করে কোন একটা কার্ভকে, রাইট? এই হচ্ছে গিয়ে সেই ট্যানজেন্ট। এবার এই ট্যানজেন্টটা একটা স্ট্রেট লাইন, যেহেতু সে যে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে তার ট্যান থিটাই হবে পয়েন্ট এর ভেলোসিটি। এখানে পয়েন্ট এর ভেলোসিটি একরকম হবে। আবার ধরেন যদি আমি বি পয়েন্টের ভেলোসিটি চাই, বি পয়েন্টটা মনে করেন এই পাশে, সো মনে করেন এটা হচ্ছে কি বি পয়েন্ট, সে কথা কথা এটা হচ্ছে বি পয়েন্ট, হ্যাঁ? সো বি পয়েন্টের ভেলোসিটি যদি এটা হয়, এটাকে আমি বলবো ধরেন থিটা ওয়ান। সো এটা যদি থিটা হয়, অবশ্য থিটাটা এত ছোট হয়ে গেছে, ঠিক করি এটা আমি, সেটা হচ্ছে থিটা। আরে কালিতে চেঞ্জ করি নাই, এটা হচ্ছে আমাদের জন্য থিটা। আমি ক্লিয়ারলি ফিগার বুঝতে পারতেছি যে থিটা ওয়ান ইজ গ্রেটার দ্যান থিটা, রাইট? সো বি পয়েন্টে ভেলোসিটি বেশি, এ পয়েন্টে ভেলোসিটি কম। আমাকে যদি থিটা ওয়ান আর থিটা বলে না দেয়, আমি হয়তো এটা বলতে পারবো না যে কত বেশি কত কম, বাট অ্যাটলিস্ট এই ফিগার দেখে এটা ডিসিশন নেওয়া যায় যেখানে থিটা বেশি সেখানে ভেলোসিটি বেশি, যেখানে থিটা কম সেখানে ভেলোসিটি। ওকে, এই পর্যন্ত তাহলে কোনো কনফিউশন নাই আশা করি। আজকে এই পর্যন্তই রাখতেছি তাহলে ইনশাআল্লাহ। নেক্সট দিন আমরা হচ্ছে গিয়ে ভেলোসিটি আর স্পিডের যে ডেফিনিশন আছে, ইকুয়েশন আছে, সেগুলোতে যাব, বাট গ্রাফের পার্টটাকে দেখাই নিলাম আর কি। ঠিক আছে? আর ভেলোসিটি আর স্পিডের ডেফিনিশনের সাথে তো এটা গ্রাফও চলে যাবো আমরা, ওইখান থেকে হচ্ছে কি করে এক্সেলারেশন আসে, ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট হয় গ্রাফ থেকে, এগুলো দেখ। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ তাহলে।